হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভার্সিটি। আশা করি তোমাদের সকলেরই সেল বায়োলজি এই প্লাজমা মেমব্রেন টপিকটি পড়া হয়ে গেছে। আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন আর তার অ্যান্সার নিয়ে এই ক্লাসটি করব। অনেকেরই ডিমান্ড ছিল যে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করা হোক, কীরকম কী কোশ্চেন আসতে পারে। আমি তাই তোমাদের জন্য টোটাল 32টা কোশ্চেন নিয়ে এসেছি। আমি বলবো না যে তোমরা এখান থেকে কমন পাবেই, আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে বিএসসিতে ঠিক কতটা কোশ্চেনে কতটা অ্যান্সার লেখা দরকার, কীরকমভাবে অ্যান্সার লিখতে হয়, সেগুলোই তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি কোশ্চেনগুলো। হ্যাঁ, এই কোশ্চেনগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আমি সেখান থেকেই কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা কমন পেতেও পারো। আমি তোমাদের একটা আইডিয়া দিতে চাই ঠিক কীভাবে অ্যান্সার লিখতে হয়। অনেকে যেহেতু বেঙ্গলি মিডিয়ামে তোমাদের স্টুডেন্ট আছো, বেঙ্গল মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তারা বুঝতে পারো না যে কতটা অ্যান্সার লিখবে বা কীভাবে ইংলিশে লিখতে হয়। তোমাদের হয়তো কনসেপ্ট অনেক ক্লিয়ার থাকে, কিন্তু জাস্ট ল্যাক অফ ওয়ার্ডস মাথায় আসে না পরীক্ষার সময় কোন ওয়ার্ড দিয়ে কী লিখবো। তো এই অ্যান্সারগুলো পড়লে তোমাদের একটা আইডিয়া হতে শুরু করবে। যেহেতু ফার্স্ট সেমিস্টার, তোমাদের অনেকেরই প্রবলেম হতে পারে, বুঝতে পারো না। তো চলো আমরা ডিসকাশন শুরু করি। আমি প্রথমেই তোমাদের জন্য একটা টেবিল বানিয়ে রেখেছি, যাতে এক্সামের সময় তোমাদেরকে এই সেল মেমব্রেন মডেলগুলো নিয়ে প্রচুর টপিক, প্রচুর পড়াশোনা মানে প্রচুর পড়তে না হয়। তোমাদের তো নোটস আছে, কনসেপ্টও ক্লিয়ার আছে, তো পরীক্ষার আগে জাস্ট এটা রিভাইজ, এই টেবিলটা তোমরা রিভাইজ দিয়ে গেলে তোমরা মনে করে লিখতে পারবে। আমরা আলোচনা করি তাহলে এটা নিয়ে। প্রথম সায়েন্টিস্ট 1895-এ আর্নস্ট ওভারটন একটা থিওরি দিয়েছিলেন, সেটা হচ্ছে লিপিড থিওরি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মেমব্রেন হয় লিপিড দিয়ে তৈরি, আর শুধুমাত্র লিপিড সলিউবল সাবস্টেন্সই এটার মধ্যে দিয়ে ইজিলি পাস করতে পারে। কিন্তু এই টপিকটা মানে অ্যাকসেপ্ট করা হয় না। কেন কি? কারণ যেহেতু এখানে প্রোটিনটাকে ইগনোর করা হয়েছিল। দেন অনেকে কোশ্চেন তুলেছিল যে শুধু লিপিড দিয়ে তৈরি হলে তাহলে আয়নস, এগুলো মানে আরো যে মলিকুলস গুলো আছে যারা হাইড্রোফিলিক, তাহলে তারা যায় কি করে সেলের ভেতরে। তো সেই জন্য এইটাকে রিজেক্ট করা হয়। এটা গুরুত্ব, কারণ এটা সবার প্রথম দেওয়া হয়েছিল, হিস্টোরিক্যাল গুরুত্ব আছে সেই জন্য। দেন এভার্ট গটার অ্যান্ড ফ্রান্সিস গ্রেন্ডেল 1925-এ লিপিড বাইলেয়ার মডেল দেয়। হ্যাঁ, এই মডেলটা কিন্তু কিছুটা অ্যাকসেপ্ট করা হয়েছিল, কারণ সেল মেমব্রেন যেহেতু লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, কিন্তু এটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করা হয়নি। তার পিছনে কারণ সে প্রোটিন, কারণ এখানে প্রোটিন লিপিড বাইলেয়ারের মধ্যে এটাকে মানে ইনক্লুড করা হয়নি। ওরা বলেছিল যে, যেটা বলেছিল ঠিকই বলেছিল, যে হাইড্রোফিলিক হেডস বাইরের দিকে থাকে আর হাইড্রোফোবিক টেলস যেটা ভেতরের দিকে থাকে। তো এই জন্য এটাই প্রথম হয়েছিল, মানে এই সময়ে এই ইনার কনসেপ্ট থেকে প্রথম এই যে বাইলেয়ার কনসেপ্টটা এস্টাবলিশ করা হয়েছিল এনার মানে এনার যুক্তি থেকেই। দেন আসে হুক ডেভসন এন্ড জেমস ড্যানিলি। ইনি 1935-এ ইনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন লিপিড বাইলেয়ার দুটো প্রোটিন লেয়ারের মাঝখানে স্যান্ডউইচ হয়ে থাকে। এটা কোনোভাবেই পসিবল ছিল না, কারণ এটা মানে এটা যে সিলেক্টিভ পারমিয়াবিলিটি সেটাকে প্রুভ করতে পারেনি। সিলেক্টিভ পারমিয়াবিলিটি মানে কি? তোমরা তো পড়েইছো যে সেল মেমব্রেন কিছু পার্টিকুলার মলিকিউলসকেই ভেতরে আসতে দেয়, আর মানে বাকিগুলোকে দেয় না, এটাকে সিলেক্টিভ পারমিয়াবিলিটি বলে। আর এটা অ্যাসাইমেট্রিকটা বলেছিল, মানে সেল মেমব্রেনের উপর দিকের সঙ্গে উপরের লিপিডের সঙ্গে নিচের লিপিডের কোনো মিল থাকে না। সেই যুক্তিটাকে এরা মানে সাপোর্ট করতে পারেনি। কারণ কি, উপরে যদি শুধু প্রোটিন থাকে আর নিচেও শুধু প্রোটিন থাকে, দেন শুধুমাত্র কি হচ্ছে, যেগুলো প্রোটিনের মধ্যে দিয়ে পাস করতে পারে সেই মলিকুলগুলো যেতে পারবে, যেগুলো লিপিডের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে, লিপিড সলিউবল মলিকুল, সেগুলো তো যেতে পারছে না। তাহলে কিভাবে হচ্ছে এটা? যেহেতু দুটো স্যান্ডউইচ হয়ে আছে, লিপিডে টাচ মানে সংস্পর্শে আসতেই পারছে না।
আর উপরে প্রোটিন নিচে প্রোটিন মানে কি, দেন হচ্ছে সিমেট্রি হয়ে যাচ্ছে, তো সেই জন্য এটাকেও রিজেক্ট করা হয়। দেন যেটা আসে মানে দেন 1959 যে ডেভিড রবার্টসন, উনি দিয়েছিলেন ইউনিট মেমব্রেন মডেল, মানে একটা মানে ট্রাইলেমিনার স্ট্রাকচার, যেটা হচ্ছে কি প্রোটিন লিপিড প্রোটিন, এটাও মানে এটাও হচ্ছে এটাও কোনোভাবে অ্যাকসেপ্ট করা হয়নি, কারণ এটাও যে প্রোটিন ডাইভার্সিটি ডাইনামিক্সকে সাপোর্ট করছিল না, তো সেই জন্য এটাকেও রিজেক্ট করা হয়েছিল। এবার যে যার মানে যেটা মোস্ট অ্যাকসেপ্টেড আমরা যেটাকে এখনো পড়ছি, সেটা হচ্ছে 1972-তে এসে সিঙ্গার অ্যান্ড গার্থ নিকলসনের দেওয়া ফ্লুইড মোজাইক মডেল। এটা সম্বন্ধে তো তোমরা সকলেই পড়েছো, আমি তাও একবার ডিসকাস করে নিচ্ছি। এটা কি এখানে, হ্যাঁ এখানে হচ্ছে যে 1925-এ এভার্ট গটার আর ফ্রাঙ্কয়েস গ্রেন্ডেলের দেওয়া লিপিড বাইলের মডেলটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল, দিয়ে কি বলা হয়েছিল যে এই লিপিড বা ফসফোলিপিড বাইলারের মধ্যে প্রোটিন এমবেডেড থাকে। মানে হচ্ছে যে মার্বেলে যেটা দেখেছো মেঝে, মার্বেলের মোজাইক মেঝের মার্বেল না মোজাইক এর মতন, যে মানে লিপিড লেয়ারের মধ্যে প্রোটিন 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 মানে ছড়িয়ে আছে। তো এই মডেলটাকে সব থেকে অ্যাকসেপ্ট করা হয়েছিল, কারণ এটা সাপোর্ট করছিল যে প্রোটিনগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য কি হচ্ছে, ওই প্রোটিনের মধ্যে দিয়ে যেগুলো হাইড্রোফিলিক মলিকিউলার আয়নস এগুলো বা যেগুলো হচ্ছে এনজাইম, তারা যাওয়া আসা করতে পারে। আর হচ্ছে কি, আর লিপিড গুলো ল্যাটেরাল মুভমেন্ট অ্যালাউ করে, মানে লিপিড মলিকিউল গুলো এদিক থেকে ওদিকে যাওয়া আসা করতে পারে। তো এটা সব দিক থেকে সাপোর্ট করেছিল বলেই যে মানে সায়েন্টিস্টরা কি হয়েছিল, যে যুক্তিগুলো খুঁজে পেয়েছিল যে আমরা মাইক্রোস্কোপে দেখছি যে যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপে যে পুরো একটা মানে লিপিডের সমুদ্রের মধ্যে কিছু ডট 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 মানে আমরা দেখতে পাচ্ছি, ডট ডট গুলো কিছু ডট ডট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রোটিন গুলো, এমবেডেড প্রোটিন গুলো। তারপরে যে বলেছিল যে মানে পারমিয়াবিলিটি যেটা নিয়ে বলেছিল যে সিলেক্টিভ পারমিয়াবল, কিছু আসতে দেয় কিছু কিছু জিনিসকে আসতে দেয় না। হ্যাঁ, কিছু জিনিসকে যেমন লিপিড সলিউবল আসতে পারে লিপিডের মধ্যে দিয়ে, আবার যেগুলো হচ্ছে লিপিড ইনসলিউবল কিন্তু কিছু কিছু মানে পার্টিকুলার আয়ন বা এনজাইম তারা কিভাবে আসে, তারা হচ্ছে এই প্রোটিনের মধ্যে দিয়ে, প্রোটিন চ্যানেলের মধ্যে দিয়ে, তো এরা আসতে পারছে এইভাবে। এই জিনিসটাকে সাপোর্ট করেছিল বলেই এই ফ্লুইড মোজাইক মডেলটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। এবার চলো আমি কোশ্চেনে এলাম, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটা যেটা বলেছে এখানে যে একটা ব্যাকটেরিয়ার কালচারকে আমরা 37°C থেকে 25°C নিয়ে এলাম, আমি এখানে কি এক্সপেক্ট মানে আমি এখানে মেমব্রেন ফসফোলিপিডের মধ্যে কোন চেঞ্জটা এক্সপেক্ট করতে পারি, মেমব্রেন ফসফোলিপিডের কম্পোজিশনের মধ্যে। এই কোশ্চেনটা যদি তোমাদের 2 নম্বরে দেয়, দেন তোমরা এই জিনিসটা আমি যেটা লিখেছি ব্ল্যাক জিনিসটা মেন, আমি এগুলো মানে আরো একটু পার্টিকুলার করার জন্য বা আরো কিছু তোমাদের বোঝার জন্য আমি এটা লিখেছি, তোমরা এটা পড়ে আরো ভালো বুঝতে পারবে, সেই জন্য আমি লিখেছি। জাস্ট 2 নাম্বার দিলে তোমরা ব্ল্যাকেটটা লিখে এই গ্রাফটা দিলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। যদি 3 নম্বর দেয় দেন তোমরা এটা পুরোটাই লিখে গ্রাফ সহ ডায়াগ্রামটা করবে, তাহলে তোমাদের হচ্ছে অ্যান্সারে দেখতে আরো ভালো লাগবে। তো আমরা কি চেঞ্জ এক্সপেক্ট করতে পারি ফসফোলিপিড কম্পোজিশনের মধ্যে। এই যে ফসফোলিপিড আছে, এদের যখন হাই টেম্পারেচার থাকে মানে 37°C থাকে, এরা কি হয়, এরা হায়ার কাইনেটিক এনার্জি পায়। এবার এই কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য কি হয়, এদের যে ফসফোলিপিড গুলোর যে টেলটা আছে, হাইড্রোফোবিক টেল বা চেন, সেটা কি হয়, সেটা খুব প্রচুর মুভমেন্ট করতে থাকে, আর লিপিড গুলো মানে ল্যাটেরাল মুভমেন্ট করতে শুরু করে প্রচুর। এর জন্য কি হয়, এরা অ্যালাইন হতে পারে না ক্লোজলি, আর এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। ওটা হচ্ছে মানে ফ্লুইডিটি স্টেটে থাকে বেশি। তোমরা তো জানো যে লিপিড হচ্ছে অ্যাকচুয়ালি মানে লিপিড মানে জেলি লাইক, মানে না ফ্লুইড না সলিড। তো যখন এদের বেশি টেম্পারেচার থাকে ওরা বেশি ফ্লুইড লাইক হয়ে যায়। এবার যখন 25°তে চলে আসে এদের কি হয়, এরা সলিড টাইপ হতে শুরু করে, মানে এরা হচ্ছে মানে ক্রিস্টাল টাইপ হতে শুরু করে।
কারণ এখানে হচ্ছে টেম্পারেচার কম, তো এরা কাইনেটিক এনার্জিটা কম পাচ্ছে, এই জন্য এদের মুভমেন্টটা কম হচ্ছে আর এরা অ্যালাইন হতে শুরু করে। অ্যালাইন হতে শুরু করার সাথে সাথে হচ্ছে যেহেতু এদের এদের যে টেলটা মানে টেলটা কি হয়, টেলটা হচ্ছে মানে স্যাচুরেটেড থাকে, আনস্যাচুরেটেড অবস্থায় থাকে না, সেজন্য খুব অ্যালাইন হতে শুরু করে, ভ্যান ডার ওয়েল ইন্টারাকশনটা বেড়ে যায়। এবার ভ্যান ডার ওয়েল ইন্টারাকশনটা বেড়ে যাওয়ার জন্য এই যে চেন চেন যে ইন্টারাকশনটা বেড়ে যাওয়ার জন্য ক্লোজলি অ্যালাইন হতে শুরু করে আর সলিড লাইক হতে শুরু করে। এবার এইটাকে এই যে সলিড হলে তো মেমব্রেন চলবে না, তো সেই জন্য কি করে তখন তখন এদের মধ্যে একটা চেঞ্জ আসতে শুরু করে। এই যে মানে ফসফোলিপিড যে ফসফোলিপিড যেগুলো আছে মলিকুলগুলো, তারা কি করতে শুরু করে, তারা নিজের মধ্যে আনস্যাচুরেশন নিয়ে আসে, মানে তাদের যে টেল মানে যে চেন ছিল হাইড্রোফোবিক, সেই চেনের মধ্যে একটা ডাবল বন্ড নিয়ে আসতে শুরু করে। ডাবল বন্ড নিয়ে আসলে কি হয়, ওরা কিঙ্ক হতে শুরু করে, মানে ভাঁজছে বেন্ড, এইরকম এরকম যে এটা ডাবল বন্ড থাকলে এই বেন্ড হয়ে যায়। এই বেন্ড হতে শুরু করার জন্য কি হয়, ওদের মধ্যে গ্যাপ আসতে শুরু করে। এবার গ্যাপ আসলে হচ্ছে এটা ক্লোজলি অ্যালাইন হতে পারে না, ভ্যান ডার ওয়াল ফোর্সটাও কম হতে শুরু করে, টাইট প্যাকিং হয় না, তো ওরা আবার নিজেদের স্টেটটা মেনটেন করে, না ফ্লুইড না সলিড মানে জেল কন্ডিশনে এরা থাকে। দেন আমরা তাহলে কি চেঞ্জ দেখতে পাচ্ছি, দেন আমরা দেখতে পাচ্ছি দ্য শর্টার চেন কুড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ভ্যান ডার ওয়ালস, তাহলে আমরা মার্ক করে নিই, the shorter chain could reduce the amount of van der Waal interaction and the cis double bond, causing the kink in structure would prevent the packing of the fatty acid to the phospholipid. আমরা বুঝতে পারলাম আমি যেটা বলেছি যে এরা ফ্যাটি অ্যাসিড টেলের যে প্যাকিংটাকে এরা মানে প্রিভেন্ট করে, আর রিজিডিফিকেশন যে প্রিভেন্ট মেমব্রেন রিজিডিফিকেশন, মেমব্রেনকে রিজিড হতে দেয় না, মানে সলিড লাইক হতে দেয় না। এই গ্রাফটা তোমরা দেখতে পাবে, এই যে দেখো যখন টেম্পারেচার বাড়ছে কি হচ্ছে না, ফ্লুইড লাইক হতে শুরু করেছে, টেম্পারেচার কমলে সলিড লাইক হতে শুরু করেছে মেমব্রেন ফ্লুইড। আর এই টিএমটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল টেম্পারেচার একটা, এর মানে বেশি হয়ে গেলে ফ্লুইড লাইক থাকে, কমে গেলে সলিড লাইক থাকে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছি হোয়াট ইজ লিপোজোম, লিপোজোমটা কি। এবার দেখো এই কোশ্চেনটা জেনারেলি 2 নম্বরেই দেয়, 2 নম্বরে দিলে কি হবে, তোমরা এইটা লিখে যদি ড্রয়িং করতে মানে টাইম পেলে ড্রয়িং করে রাফ ড্রয়িং করে দেবে বোঝানোর জন্য। লিপোজোম কি, লিপোজোম হচ্ছে এই জিনিসটা কি হবে, যখন আমরা দেখবো যে লিপিড বাইলেয়ার না কোনো অ্যাকুয়াস সলিউশনে যদি থাকে, কি হয় লিপিডের বাইলেয়ারে তো হাইড্রোফোবিক টেলগুলো মাঝের দিকে থাকে, এবার মাঝের দিকে থাকলেও যদি এগুলা মানে এইভাবে ভেসে থাকে, শুধু জাস্ট লিপিড বাইলেয়ারটা মানে সেল থেকে ধরো মানে এক্সট্রাক্ট করা হয়েছে দিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, তখন কি হবে ওরা ভেসে থাকছে, ভেসে থাকলে কি যে হাইড্রোফোবিক টেলগুলো তো জলের কাছে আসতে পারছে, তো এইটা থেকে ওরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কি করবে, ওরা নিজেদের মধ্যে মানে স্ফেরিক্যাল হয়ে যাবে, নিজেরাই মানে একটা এমন একটা বানিয়ে দেবে যার ভিতর দিকটা হচ্ছে যে এই সাইডটা, এই যে এই সাইডটা হচ্ছে, আমি রেড কালার নিই বুঝতে পারবে ভালো, এই যে এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা হাইড্রোফিলিক থাকছে, কেন কি এইদিকে যত হাইড্রোফিলিক হিটগুলো আছে, আর এই জায়গাটা এদের এই মাঝখানটা হাইড্রোফোবিকই থাকছে, লাইক লিপিড বাইলিয়ারি, কিন্তু হচ্ছে এদের ভেতরে কোনো সেলুলার কন্টেন্ট থাকবে না, এরা খালি নিজেদেরকে জল থেকে প্রোটেক্ট করার জন্য নিজেদের মধ্যে মানে নিজেদের মধ্যে স্ফেরিক্যাল শেপ তৈরি করে নেয়, নিজেরা একটা মানে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত জোড়া লেগে স্ফেরিক্যাল ফর্ম তৈরি করে নিচ্ছে। এই লিপোজোম গুলো কি কাজে লাগে, লিপোজোম গুলো ড্রাগ ডেলিভারিতে প্রচন্ড কাজে লাগে, মানে ফার্মাসিউটিক্যাল যে টেকনোলজি আছে সেখানে এই লিপোজোমকে ইউজ করা হয় ড্রাগ ডেলিভার করার জন্য আর নিউট্রিয়েন্ট দেওয়ার জন্য। এবার ড্রাগের তো অনেক রকম থাকে, হাইড্রোফিলিক ড্রাগও থাকে, হাইড্রোফোবিক ড্রাগও থাকে, তো হাইড্রোফিলিক ড্রাগ গুলো কোথায় থাকবে, হাইড্রোফিলিক ড্রাগ গুলো থাকবে এই জায়গাটায়, এই জায়গাটা কারণ কি এখানে হাইড্রোফিলিক হিট গুলো আছে, এখানকার এনভায়রনমেন্টটা হাইড্রোফিলিক, আর হাইড্রোফোবিক ড্রাগ গুলো কোথায় থাকবে, হাইড্রোফোবিক ড্রাগ গুলো থাকবে এই জায়গাটায়, যেহেতু এখানে টেল গুলো আছে, তো এইটাই হচ্ছে লিপোজোম। লিপোজোম হচ্ছে কি জিনিস, তো আমি এখানে আমি কি লিখেছি বলে দিচ্ছি, এটা স্ফেরিক্যাল ভেসিকেল,
তাদের অ্যাটলিস্ট 1 লিপিড বাইলেয়ার থাকবে। এদের অ্যাকচুয়ালি কিন্তু আরো লিপিড বাইলেয়ার থাকতে পারে, মানে অনেকগুলো ধরো লিপিড এরকম বাইলে চলে অ্যাকোয়াস সলিউশনে ভাসে। তো প্রথম একটা নিজেদের মধ্যে স্ফেরিক্যাল ফর্ম করলো, দেন তার উপর আরেকটা স্ফেরিক্যাল ফর্ম করছে। তো এরকম ভাবেও হতে পারে। এটাকে ভিকেল হিসেবে ইউজ করা হয় ফার্মাসিউটিক্যাল ড্রাগস আর নিউট্রিয়েন্টকে ডেলিভার করার জন্য। এটা হচ্ছে কি লিপোসোম ইজ rather small artificial physical membrane system or spherical set can be created from cholesterol and non-toxic phospholipid such as phosphatidylcholine or synthetic collagen। এটাকে অ্যাকচুয়ালি আমরা ন্যাচারালি সিনথেসাইজ করতে পারি, আবার কখনো হচ্ছে আমরা এটাকে আমরা সিনথেটিক ভাবে সিনথেসাইজ করতে পারি। আর এটাকে সেলের আর্টিফিশিয়াল মডেল হিসেবে ইউজ করা হয়, আর্টিফিশিয়াল সেলের মডেল হিসেবে ইউজ করা হয়। কেন কি এটা দেখতে পাচ্ছি যে আমরা যদি কোনো একটা জায়গায় কোনো একটা আমরা রিসার্চ করছি, সেখানে আমাদের লিপিড মেমব্রেন সম্বন্ধে যে বাইলেয়ার সম্বন্ধে আরো জানতে হবে, তখন আমরা কি করতে পারি, আমরা পুরো সেলটাকে ইউজ না করে জাস্ট মেমব্রেনটা এক্সট্রাক্ট করে সেটাকে আমরা এইভাবে স্ফেরিক্যাল ফর্ম করে সেটার মধ্যে আমরা মেমব্রেনের আমরা কিন্তু বৈশিষ্ট্য বা ফাংশন প্রপার্টি সবই জানতে পারবো। তো এই জন্য বলা হয়েছে যে এটাকে মডেল হিসেবে ইউজ করা যায়। এটাকে আমরা এটা কিভাবে প্রিপেয়ার করতে পারি, আমরা মেমব্রেন ডিস্টার্ব করে সেখান থেকে আমরা সেল মেমব্রেনটাকে বার করে দেন আমরা বার করবো। তো সনিকেট করলে সনিকেশন করলে সনিকেশনটা যেটা প্রচন্ড সাউন্ড দেওয়া হয়, মানে ওয়েভ, একটা সাউন্ড ওয়েভ দেওয়া হয়। সেই ওয়েভটা দিলে কি সেল ডিস্টার্ব হয়ে যায়, সেল মেমব্রেন আলাদা হয়ে যায়, ওদের মানে কন্টেন্ট গুলো আলাদা হয়ে যায়। আমরা সেন্ট্রিফিউজ করলে একটা নির্দিষ্ট মানে আমরা নির্দিষ্ট এটা মানে একটা নির্দিষ্ট আমরা জিতে আমরা পাবো হচ্ছে আমরা সেল মেমব্রেনটাকে মানে আমরা আলাদা করতে পারবো। তো সেইটাকে আমরা সেল মেমব্রেনটাকে আলাদা করে জলে ভাসিয়ে দিলে কি হবে, ওরা নিজের মধ্যে স্ফেরিক্যাল ফর্ম করে লিপোসোম তৈরি করে নেবে। আমি বলে দিয়েছি যে হাইড্রোফোবিক হেড ফেস ওয়াটার আর হাইড্রোফোবিক টেলস ফেস ইনার, ওটা বলেই দিলাম, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের কিন্তু পরীক্ষায় এই ছবিটা আঁকার দরকার নেই, তোমরা এই ছবিটা এই ছবিটা আঁকলেই যথেষ্ট তোমাদের জন্য। আমি তো এটা বোঝানোর জন্য দিয়েছি যে ড্রাগগুলোকে আমরা কোন জায়গায় দিই। এবার একটা কোশ্চেন দিচ্ছি, এটা কোশ্চেনটা তো মানে ভালো ইম্পর্টেন্ট বলতে পারো, যদি একটু ইজি কোশ্চেন হয় দেন এই কোশ্চেনটাকে দেয়। এই কোশ্চেনটা যদি 3 নাম্বার দেয় দেন তোমরা অবশ্যই 4টে পয়েন্ট মানে 4টে ডিফারেন্স লিখবে, সাথে ডায়াগ্রামটা দেবেই 3 নাম্বার দিলে। আর 2 নম্বর দিলে 3টে ডিফারেন্স লিখে একটা ডায়াগ্রাম দেবে। সো ডিফারেন্সিয়েট বিটুইন ফ্লিপেজ এন্ড ফ্লপেজ। ফ্লিপেজটা কি, এটা একটা P4 ATPase ফ্যামিলি, এরা কিন্তু এটিপি ইউজ করে। ফ্লপেজ এবিসি ট্রান্সপোর্ট ফ্যামিলি, এরাও কিন্তু এটিপি ইউজ করে। কিন্তু এটিপি ইউজ করলে তো ডিফারেন্সটা কি, ফ্লিপেজ কি করে, ফ্লিপেজ দেখো ফসফেটিডাইল ইথানোলাইমিনকে বেশি ফসফেটিডাইল ইথানোলাইমিন আর ফসফেটিডাইল সেরিন এই দুটোকে কি করছে আউটার লিফলেট থেকে ইনার লিফলেটে নিয়ে আসে। যে আউটার লিফলেট ওয়ার্ডটা বলছি, এই টার্মটা হচ্ছে লিপিড বাইলেয়ারে যেটা হচ্ছে এক্সট্রা সেলুলার দিকে থাকে, মায়ের এনভায়রনমেন্টের দিকে থাকে, এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টের দিকে, সেটা হচ্ছে আউটার সাইড, তো ওটাকে আউটার লিফলেট বলে। আর যেটা হচ্ছে সাইটোপ্লাজমের দিকে থাকে মানে ইনার সাইড, সেটাকে বলা হচ্ছে ইনার লিফলেট। আমি একটা জিনিস দেখিনি রেকর্ড হচ্ছে কিনা, হ্যাঁ আমি কালকে রেকর্ড করতে গিয়ে কালকে রেকর্ড করতে গিয়ে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম অন করতে, তো আমি রেকর্ড হয়নি, আমি কালকেও ক্লাস নিয়েছিলাম, সরি। তো ফ্লিপেজ কি করে জেনারেলি কি বলতো, ফ্লিপেজ ফসফেটিডাইল সেরিনকে আউটার লিফলেট থেকে ইনার লিফলেটে নিয়ে আসে, আর একটু কম পরিমাণে হলো ফসফেটিডাইল ইথানল অ্যামিনকে ওরা ইনার লিফলেটে নিয়ে আসে। এইটা করার জন্য কি হয়, প্রচুর এনার্জি দরকার হয়। সেই এনার্জিটা আমরা কোথা থেকে পাই, এটিপি থেকে পাই। এটিপি ভেঙে গিয়ে এডিপি আর পিআই তৈরি করে, তো সেখানে এনার্জিটা পাই। এবার কেন অ্যাকচুয়ালি এটিপি দরকার হচ্ছে, এটিপি দরকার হচ্ছে এই কারণে যে আমরা একটা লিপিড যে ফসফোলিপিড আছে তার কি হচ্ছে হেডটা কিন্তু হাইড্রোফিলিক, সেই হেডটাকে আমরা পুরো জাস্ট এই লেয়ার আছে এখান থেকে রোটেট করি এইখানে নিয়ে আসি। তার মানে কি হচ্ছে ওই হেডটাকে কিন্তু হাইড্রোফোবিক এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে পাস করতে হচ্ছে। এই যে এই জায়গাটা কি, এই জায়গাটা তো হাইড্রোফোবিক, এই হেডটাকে আমরা এটা দিয়ে নিয়ে আসছি এইভাবে। তার মানে কি হচ্ছে দেখো, আমি এটা পেন দিয়ে দেখাচ্ছি। তার মানে কি হচ্ছে দেখো, এইটা করে আসতে হয়, এইভাবে আসছে, তার মানে এই হেডটাকে তো এখানেও থাকতে হচ্ছে, দেন এই জায়গাটা তো আসতে হচ্ছে হেডটা, কারণ হাইড্রোফিক এনভায়রনমেন্টে আসছে।
এইটা করার জন্য কিন্তু একটা এনার্জি দরকার হবে, সেই এনার্জিটি আমরা এটিপি খাবো। সেই জন্য কিন্তু শুধু এই দিক থেকে কেন, যখন এই দিক থেকে এদিকেও যাবে তখনও কিন্তু এনার্জি দরকার হবে, কারণ তখনও কিন্তু এই ইনার লিপিড থেকে আউটার লিপিড যেতে হলেই কিন্তু হাইড্রোফোবিক এনভায়রনমেন্টের মধ্যে দুটোরই সেজন্য এটিপির দরকার হচ্ছে। ডিফারেন্স কি, একটা এনজাইম আউটার থেকে ইনারে নিয়ে আসছে, আর একটা এনজাইম ইনার থেকে আউটারে নিয়ে যাচ্ছে, আর একটা যেটা এনজাইম স্ক্র্যাম্বলেস এখানে দেয়নি সেটা কিন্তু দুদিক থেকে দুদিকে নিয়ে যেতে পারে। ওরা মানে ইনার থেকে আউটার, আউটার থেকে ইনার দুটোই করতে পারে। তো ফ্লিপেস কি করে, ফ্লিপেস করে হচ্ছে ইনার, ফ্লিপাস হচ্ছে আউটার থেকে ইনার লিপিডে নিয়ে আসছে, আর প্রপেস হচ্ছে ইনার থেকে আউটার লিপিডে নিয়ে যায়। ফ্লিপেস কি করে, মানে ম্যাক্সিমাম ফসফেটিডাইল সেরিনকে মানে নিয়ে আসে এই সাইডে, আর হচ্ছে ইথা আর কিছু মানে ইথানল অ্যামিনকেও আউটার থেকে ইনারে নিয়ে আসে, ট্রান্সপোর্ট করে। আর প্রপেস কি করে, প্রপেস হচ্ছে ফসফেটিডাইল কোলিনকে ইনার থেকে আউটার লিপিডে নিয়ে যায়। এই যে ফ্লিপেসটা কেন এটা করে, কেন হচ্ছে, কারণ হচ্ছে যখন একটা সময় আসে একটা সেলের, মানে যে সুসাইড করা একটা সেলের যে সুসাইড করার সময় আসে, তখন কি হয়, তখন ওদের যে আউটার লিপিডে প্রচুর পরিমাণে ফসফেটিডাইল সেলিনার ইথানল অ্যামিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে যে মানে যে সমস্ত মলিকিউলগুলো অ্যাপোপ্টোসিস করায় সেলের হেল্প করে, তারা কোন সেলটা অ্যাপোপ্টোসিসে যাবে সেটা আইডেন্টিফাই করে। একটা সেলের উপর ফসফেটিডাইল ইথানল অ্যামিনো সেলের কনসেন্ট্রেশন দেখে তারা আইডেন্টিফাই করে, আচ্ছা তার মানে এই সেলটা পর অ্যাপোপ্টোসিস করবে। তো প্রিভেন্ট করতে হলে কি হবে, প্রিভেন্ট করতে হলে উপরে একটা সেলের উপরে এই ফসফেটিডাইল সেলিন আর ইথানল অ্যামিনের কনসেন্ট্রেশনটা কমাতে হবে, তবেই একটা সেল অ্যাপোপ্টোসিস থেকে বেঁচে যাবে। তো এই জন্যই ফ্লিপেস এই হেল্পটা করে। আর সেল সিগন্যালিংও হেল্প করে, কারণ একটা সেলকে তখনই সিগন্যাল করতে হবে যে কোনো একটা আমাদের কাজের জন্য। সেলকে আইডেন্টিফাই করতে হলে তো নির্দিষ্ট কনসেন্ট্রেশন মেনটেন করতে হবে বাইরে, সে বাইরে কনসেন্ট্রেশন মেনটেন করলে তো বুঝতে পারবে যে আচ্ছা তার মানে এই সেলটাকে আমি, এই সেলটা এই কাজটা করবে, এই জন্য। এবার হচ্ছে আর একটা অবশ্যই করে, সে অ্যাসাইমেট্রি, মানে ইনার লিপিডে অ্যাসাইমেট্রি মেনটেন করে, কারণ ওপর আর বাইরের লিপিডে তো কখনো একই হয় না, মানে কাজ আলাদা থাকে, তাদের এনভায়রনমেন্ট আলাদা থাকে, তো তাদেরকে দুটো মেমব্রেনকে আলাদা রাখতে হবে। এই মেমব্রেনকে আলাদা রাখার জন্য তো যে মেমব্রেনের যে লিপিড মলিকুল আছে, লিপিডগুলো আছে, তাদের একটা কনসেন্ট্রেশনও মেনটেন করতে হবে, সেটাও হেল্প করে। তো ও হচ্ছে ইনার লিপিডের অ্যাসাইমেট্রি মেনটেন করে। ধরো একটা কোনো মানে কোনো একটা লিপিড মলিকুলের কনসেন্ট্রেশন কমে গেছে ইনার লিপিডে, তার মানে তাকে বাইরে থেকে নিয়ে চলে আসো। এবার প্রপেস কি করে, প্রপেস হচ্ছে লিপিড, মানে লিপিড এক্সপোর্ট করে বাইরের দিকে, ইনার থেকে আউটারে নিয়ে গিয়ে কোনো লিপিডকে এক্সপোর্ট করা দরকার সেটা করে। আর আউটার মেমব্রেনে অ্যাসাইমেট্রি মেনটেন করে, কারণ আউটার মেমব্রেনে ধরো কোনোটা কমে গেছে, কি করবো, ইনার থেকে নিয়ে বাইরে চলে আসো। এবার হচ্ছে আর কি মেমব্রেনকে স্টেবিলিটি দেয়। এইটা হচ্ছে ফ্লিপেসের প্রপেসের পার্থক্য। এই দেখো এখানে প্রপেসও কিন্তু এটিপি ইউজ করে, কি করে, ফসফেটিডাইল কোলিনকে। আর স্ফিঙ্গোলিপিড আর কোলেস্টেরল কিছু পরিমাণে করে এগেন্স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কেন বলছি এগেন্স্ট, কারণ হচ্ছে ফসফেটিডাইল কোলিনের কনসেন্ট্রেশন কিন্তু অ্যাকচুয়ালি বেশি হয় আউটার লিপলেটে, আরো কিছু পরিমাণকে নিয়ে আসে কি মেমব্রেন স্টেবিলিটি স্টেবল করার জন্য, কম্পোজিশন মেনটেন করার জন্য নিয়ে আসে, তার মানে কি এগেন্স্ট কনসেন্ট্রেশনই হচ্ছে। সেম কিন্তু ফ্লিপেসও এগেন্স্ট কনসেন্ট্রেশনই করে, কারণ অ্যাকচুয়ালি ফসফেটিডাইল সেলিন আর ইথানল অ্যামিনের কনসেন্ট্রেশন ইনার লিপলেটেই বেশি হয়, বাইরে থেকে নিয়ে আসে কি অ্যাপোপ্টোসিসকে প্রিভেন্ট করতে আর অ্যাসাইমেট্রি মেনটেন করতে। দেখো এখানেও লেখা আছে এগেন্স্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবার 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলেছে, লিপিড ডাস। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মানে দেয়, ভালোই দেয় কোশ্চেনটা। এটা তোমাদের যদি 3 নম্বরে দেয় তো এই ডায়াগ্রামটা সহ তোমরা ড্র করে দেবে, তো ফুল মার্কস পেয়ে যাবে। আর 2 নম্বর দিলে জাস্ট লিখে দিলেও হবে, একদম যে খুবই ডায়াগ্রাম করতে হবে তাও না। এই লিপিড রেপটা কি, তোমরা যদি ছবিটাকে ভালো করে দেখো দেখতে পাবে একটা বিশাল বড় পার্থক্য আছে এখানে। কি পার্থক্য, এই এরিয়াটা দেখো, এই সরি একটু বেশি দাগ পড়ে গেছে, এই এরিয়াটা দেখো আর এই এরিয়াটা দেখো, কি দেখতে পাচ্ছ, এই এরিয়া দেখো বেশি কিঙ্ক আছে, বেশি হচ্ছে মানে অ্যালাইন নেই, খুবই মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই জায়গাটা দেখো, এই যে ডিসঅর্ডার হয়ে আছে, ডিসঅর্ডার ফর্মে আছে, এই জায়গাটা দেখো খুব সুন্দর অ্যালাইন হয়ে আছে, মাঝে মাঝে একদম খুব সুন্দরভাবে কোলেস্টেরল ঢুকে আছে।
আবার যদি এখানে দেখো সেম, দেখো এখানে সব এই যেগুলো রেড রেড গুলো কোলেস্টেরল। হ্যাঁ, এখানে দেখো কোলেস্টেরল গুলো আছে আর অ্যালাইন হয়ে আছে, এদিকে দেখো কোলেস্টেরল গুলো নেই কিন্তু। তো একটা মাইক্রো ডোমেনে দেখো পুরো আলাদা জিনিস হয়ে গেছে। একটা মাইক্রো ডোমেন মানে ছোট ডোমেন, পুরো লিপিড মেমব্রেনের মধ্যে ছোট্ট ডোমেনে দেখো সবার থেকে আলাদা হয়ে গেছে জায়গাটা। এই জায়গাটাকে বলা হচ্ছে লিপিড র্যাপ্ট। কেন এটা হয়, আমরা যখন হচ্ছে সেল থেকে মেমব্রেন লিপিডকে এক্সট্রাক্ট করি আর আর্টিফিশিয়াল লিপিড বাইলেয়ার তৈরি করার চেষ্টা করি, তখন কি হয় কোলেস্টেরল স্ফিঙ্গোলিপিড গুলো নিজেদের মধ্যে অ্যাসেম্বল হয়ে একটা মাইক্রোডোমেন তৈরি করে। দেখো কোলেস্টেরল আর স্ফিঙ্গোলিপিড গুলো নিজেদের মধ্যে একটা জায়গায় অ্যাসেম্বল হয়ে গেছে। এখানেও দেখো, এই দেখো সেম এই জায়গাটা দেখো কোলেস্টেরল আর স্ফিঙ্গোলিপিড গুলো নিজেদের মধ্যে অ্যাসেম্বল হয়ে গেছে, যেটা মাইক্রোডোমেন তৈরি করেছে। আর এটা খুব হাইলি অর্ডার্ড হয় অন্যান্য রিজনের থেকে, যে অন্যান্য রিজনের থেকে কিন্তু এই জায়গাটা খুব হাইলি অর্ডার। এরা যেমন দেখো ডিসঅর্ডার হয়ে আছে, কিং বানিয়ে আছে প্রচুর, এরা কিন্তু সেটা নেই। এই ডিস্টিংটিভ ফিজিক্যাল প্রপার্টির জন্য কি হয়, এরা হচ্ছে একসাথে একটা মাইক্রোডোমেন বানিয়ে ওই যে লিপিড, আরো যে লিপিড মেমব্রেনটা আছে সেই মেমব্রেনের মধ্যে দিয়ে ওই মানে ওই ডিসঅর্ডার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে ওরা ফ্লোট করতে শুরু করে, মানে কি ভাসতে থাকে। হ্যাঁ, এই আর্টিফিশিয়াল বাইলেয়ার কিন্তু এটা। এই যে এই দিস প্যাচেস অফ কোলেস্টেরল স্ফিঙ্গোলিপিডস আর রেফার্ড অ্যাজ লিপিড র্যাপস, এটাকেই বলা হচ্ছে লিপিড র্যাপ। এরা ফর্ম হয় কারণ টাইট প্যাকিং অফ কোলেস্টেরল স্যাচুরেটেড লিপিড স্টেবিলাইজেস রিজন। এই যে কোলেস্টেরলের সঙ্গে এই লিপিডে, কোলেস্টেরলে কিন্তু একটা মানে টেল থাকে যেটা হাইড্রোফিলিক, একটা মানে টেল বলছে একটা হেড থাকে হাইড্রোফিলিক আর টেল থাকে হাইড্রোফিলিক। কি হয়, ওরা মেমব্রেন যে ফসফোলিপিডের সঙ্গে ওরা বন্ড তৈরি করে থাকে, একসাথে থাকে আর স্টেবিলাইজ করে। এই কোলেস্টেরল এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাবে এরা কিন্তু মানে লিপিড বাইলেয়ার কি ফ্লুইডও করতে পারে আবার রিজিডও করতে পারে। অ্যাকচুয়ালি এই কোলেস্টেরল বাফার হিসেবে কাজ করে, সেটা নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাবে। এবার একটা কোশ্চেন দিয়েছে, হাউ লিপিড বাইলেয়ার ফ্লুইডিটি ভ্যারিজ উইথ টেম্পারেচার। টেম্পারেচারের সাথে এই লিপিড বাইলেয়ারের ফ্লুইডিটি কিভাবে অ্যাকচুয়ালি ভ্যারি করছে। মানে যদি খুব গরম হয় তাহলে কি মেমব্রেন গলে গিয়ে তো নষ্ট হয়ে যাবে, খুব ঠান্ডা হলে তো জমে গিয়েও নষ্ট হয়ে যাবে, কিন্তু তা হয় না। অ্যাকচুয়ালি এটা মেনটেন করে। এরা কিভাবে মেনটেন করে, লো টেম্পারেচারে কি হয়, লো টেম্পারেচারে লিটিল লিপিড মোশন অকার। আমি বললাম টেম্পারেচার কমে গেলে কাইনেটিক এনার্জি কম পাচ্ছে, সেই জন্য লিপিড মোশনটা মানে মোশনটা একটু কম হচ্ছে ফসফোলিপিড গুলোর। এবার ওইখানে অ্যালাইন হতে শুরু করে, যেহেতু লম্বা লম্বা ওদের টেল থাকে, তাহলে কি হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্সের জন্য মানে প্যাকড হয়ে যায়, অ্যালাইন হয়ে যায়, ক্রিস্টালাইন প্যারাক্রিস্টালাইন লেয়ার মানে তৈরি হয়ে যায়। তো এটা কি হয়, তখন কি হয় মেমব্রেন হচ্ছে আনস্যাচুরেটেড মানে আনস্যাচুরেটেড হতে শুরু করে, কিঙ্ক আসতে শুরু করে, বেন্ড হয়ে যায়, আর হচ্ছে ওরা অ্যালাইন হয় না ঠিকঠাক, যেন ফ্লুইডিটি মেনটেন করে হ্যাঁ, প্রিভেন্ট টাইট প্যাকেজিং। এটা হচ্ছে লো টেম্পারেচারে, বিলো নর্মাল ফিজিওলজিক্যাল টেম্পারেচার। লো টেম্পারেচার আর একটা মানে ধর আমাদের ফিজিওলজিক্যাল টেম্পারেচারের থেকে মানে মানে লো টেম্পারেচার কত 25 ডিগ্রি বলতে পারি, ফিজিওলজিক্যাল 20 ডিগ্রিও বলতে পারি। ফিজিওলজিক্যাল হচ্ছে কত বলবো, আমাদের ফিজিওলজিক্যাল 37 30 এইরকম, মানে একটু ফিজিওলজিক্যাল টেম্পারেচার থেকে একটু কম। তখন কি হয় সেমি সলিড জেল ফেজে থাকে প্যারাক্রিস্টালাইন স্টেটে। এটা হচ্ছে নিয়ারলি ক্রিস্টাল, এটা হচ্ছে প্যারাক্রিস্টাল মানে একটু কম। তো ওরা সেমি সলিড জেল ফেজে থাকে। তখন কিন্তু এইটা হতে শুরু করে না যে আনস্যাচুরেটেডে পড়ে যাবে, ফ্লুইড করতেই হবে, এরকম একটা ব্যাপার চলে আসে না। অ্যাবভ ফিজিওলজিক্যাল টেম্পারেচার তখন কি হয়, ওদের যেহেতু মোশন বেড়ে যায়, মানে ফসফোলিপিড গুলো মানে এদিক ওদিক শুরু হতে শুরু করে, মানে এদের হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট বেড়ে যায়। তখন কি হয়, তখন যে আনস্যাচুরেশন গুলো মানে কমে গিয়ে স্যাচুরেটেড হতে শুরু করে, ওরা টাইটলি প্যাকড হওয়ার চেষ্টা করতে থাকে। আর অ্যাবভ ফিজিওলজি মানে একটু বেশি হলে কিন্তু সেটা হবে না। একটু বেশি হলে কি হবে, ওরা বেশি ফ্লুইড থাকবে, কম সলিড থাকবে, কনস্ট্যান্টলি মুভমেন্ট থাকবে, কিন্তু মানে ওরা কিন্তু মানে সলিড হওয়া শুরু করবে না। কিন্তু খুব বেশি টেম্পারেচার মানে হচ্ছে ধরো 40 এরকম চলে আসে, তখন কিন্তু আবার সলিডিফাই হওয়ার চেষ্টা করবে। তো মানে ফেজ ডিফারেন্স আছে। আর ইন্টারমিডিয়েট টেম্পারেচার মানে ফিজিওলজিক্যাল টেম্পারেচারে কি হবে, ওদের হচ্ছে একটা মানে লিকুইড অর্ডার স্টেটে থাকবে, ওরা না ফ্লুইড না সলিড খুব সুন্দরভাবে থাকবে।
যে দেখো এই কোলেস্টেরল কাজ হচ্ছে না, কোলেস্টেরল বাফার হিসেবে কাজ করে। দেখো বিলো টিএম মানে হচ্ছে যে ট্রানজিশন টেম্পারেচারটা কি, এর উপরে গেলেই কিন্তু ফ্লুইড হয়ে যাবে। এই দেখো ট্রানজিশন টেম্পারেচার, the bilayer goes from an at the crystalline state to order fluid one which when further heated মানে আর একটু টেম্পারেচার করলে কিন্তু disordered fluid হয়ে যাবে। বিলো টিএম কি হয়, কোলেস্টেরল ডিসরাপ্ট ক্লোজ প্যাকিং অ্যাসাইল চেঞ্জ, মানে বিলো টিএম কি হয়, ওরা হচ্ছে এই টেম্পারেচার নিচে কি হবে, ওরা তো করবে মানে সলিডিফাই হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ রিজিড থাকার চেষ্টা করবে। তখন কি হয়, কোলেস্ট্রল ওদের মাঝে মাঝে ঢুকে কি বলে, না তোমরা কিন্তু সলিড হবে না, তোমরা প্যাকিং করবে না ভালোভাবে, আমি তোমাদের মাঝে থেকে গিয়েছি, আমি বাধা দেবো তোমাদেরকে প্যাকিং করতে। তখন কি হয়, ইনক্রিজ ফ্লুইডিটি করে। আর যখন অ্যাভব টিএম চলে যায়, ট্রানজিশন টেম্পারেচার বেশি মানে ডিসঅর্ডার ফ্লুইড হয়ে যায়, তখন কি হয়, ওদের যে হেড মানে ওদের যে হাইড্রোফিলিক হেডের সাথে যে ফসফোলিপিড হাইড্রোফিলিক হেড, তাদের মধ্যে ভালো একটা মানে কি হবে, ভালোভাবে সহাবস্থান করে। ওরা হচ্ছে কি অ্যাট্রাক্ট করে রাখে, মানে হাইড্রোফিলিক তেল হেড দিয়ে বাকিগুলোকে মানে ফসফোলিপিডগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখে, সরতে দেয় না। যে ফসফোলিপিড তুমি এদিক ওদিক যাবে না, তুমি এক জায়গাতেই থাকবে, পুরো মানে স্থিরভাবে থাকবে। তো কি করে এইভাবে কি করে ফসফোলিপিড মুভমেন্ট করতে পারে না যেহেতু, সেজন্য ওরা ফ্লুইডিটি কমে যায়। ওরা কিন্তু মানে রিজিডিটি মানে ইনক্রিজ রিজিডিটি করে, রিজিড অবস্থা থাকে মানে টাইটলি প্যাকড হয়ে থাকে। তো কোলেস্ট্রল বুঝলে কোলেস্ট্রল কিন্তু দুটোই মেনটেন করতে পারে। এখানে লিখে দিয়েছি, দেখো ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি একটু বড় করে। এই যে দেখো হাই টেম্পারেচারে কি হয়, কোলেস্টেরল গুলো মানে ওদেরকে নড়াচড়া করতে দেয় না, মোশন কমিয়ে দেয় ফসফোলিপিড গুলোর দি ইনক্রিজ রিজিডিটি। আর লো টেম্পারেচারে কি হয়, লো টেম্পারেচারে কিন্তু মাঝে ঢুকে থেকে ওদেরকে টাইটলি প্যাকিং হতে দেয় না, তো ফ্লুইডিটি বাড়িয়ে দেয়। এই ছবিটা তোমরা, এটা যদি 4 নম্বরের কোশ্চেন দেয়, দেন তোমরা কিন্তু কি করবে, দেন তোমরা হচ্ছে এটা এই ছবি সহ লেখাটা লিখবে। আমি এবার দেখো তোমাদের জন্য এটা টেবিল আকারে এটা করে দিয়েছি। লো টেম্পারেচার কি হয়, জেল পেরিক্রিস্টালাইন ভেরি লো, আর হচ্ছে above physiological temperature বলে না লিকুইড ডিসঅর্ডার স্টেট, physiological temperature লিকুইড অর্ডার স্টেট, below physiological temperature সেমি সলিড জেল ফেজ, at transition temperature ফেজ ট্রানজিশন। এটাই বলে দিচ্ছি তোমাদের, টেবিল করে দিয়েছি। এবার হচ্ছে on which factors does membrane fluid depends, কোন কোন ফ্যাক্টরের উপর এই ফ্লুইডটি ডিপেন্ড করে, হাউ কোলেস্টেরল কিভাবে এই মেমব্রেন ফ্লুইডটিকে এফেক্ট করছে, কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম হচ্ছে নাম্বার ডাবল বন্ডস প্রেজেন্ট ইন দ্য ফসফোলিপিড হাইড্রোফোবিক টেল, হ্যাঁ অবশ্যই ডাবল বন্ডস কি, ডাবল বন্ড মানে কি বেসি আনস্যাচুরেশন, বেসিক কিং হলে কি হবে, ওরা ডিসঅর্ডার থাকবে, ওরা টাইটলি প্যাক হতে পারবে না, অ্যালাইন থাকবে না, ভ্যান্ডারওয়াল একটা ভ্যান্ডারওয়াল ইন্টারাকশনটা কম থাকবে। তার জন্য কি হবে, অবশ্যই ওদের মানে প্যাকিংটা কম থাকছে, ওরা একটু ফ্লুইড লাইক থাকবে। আর যদি মানে ডাবল বন্ড কম থাকে, স্যাচুরেটেড থাকে, কেউ টাইট মানে ভালো প্যাকিং হবে, অ্যালাইন হয়ে থাকে, ভ্যান্ডারওয়াল ইন্টারাকশনটা ভালো কাজ করবে, ওদেরকে মানে নড়াচড়া করতে দেবে না, রিজিড লাইক হবে। লেন্থ অফ দ্য টেল, যত লম্বা টেল হবে কি হবে, ওদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি থাকবে, হাইড্রোফোবিক অ্যাট্রাকশনটা বেশি থাকবে, ওই জন্য প্যাকিংটা ভালো হবে। আর যদি লেন্থ মানে কম হয় কি হবে, অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে, ভ্যান্ডারওয়াল ইন্টারাকশনটা কাজ করবে না, হাইড্রোফোবিক ইন্টারাকশন ভালো কাজ করবে না, ওরা এদিক ওদিক ছুটোছুটি করবে। নাম্বার অফ কোলেস্টেরল মলিকিউল, এটা ডিপেন্ড করছে যে কারণটা বাফার হিসেবে কাজ করে। যখন মানে টেম্পারেচার অনেক কম, বেশি পরিমাণে কোলেস্টেরল এসে ফ্লুইড লেক করার চেষ্টা করবে। যখন আবার ধরো ওদের যে মানে টেম্পারেচার বেশি, তখন কি হবে, অনেকগুলো কোলেস্টেরল এসে ওদেরকে অ্যাট্রাক্ট করে এক জায়গায় ধরে রাখার চেষ্টা করবে, ওদের মুভমেন্টে বাধা দেবে, তো ওদেরকে রিজিড লাইক মানে রাখার চেষ্টা করবে। এরপরে হচ্ছে টেম্পারেচার কি, টিএম আমি তোমাদের টেম্পারেচার দিয়ে বললাম, টেম্পারেচারের এফেক্ট কি, কোন টেম্পারেচার, ফিজিওলজিক্যাল টেম্পারেচার, ট্রানজিশন টেম্পারেচার সব বলে দিয়েছি আমি এটা তোমাদেরকে। এরপর হচ্ছে এই যে আমি এখানে দেখো কোলেস্ট্রল, এফেক্ট অফ কোলেস্ট্রল মেমব্রেন ফ্লুইড কি দেখাচ্ছে, দেখো গ্রাফটাই আমি গ্রাফটা ড্র করে, এই যে এই গ্রাফটা হচ্ছে কি বলতো, যখন কোলেস্টেরল থাকে না, এই গ্রাফটা, হ্যাঁ যখন কোলেস্টেরল থাকে না তখন কি হয় দেখো,
যখন টেম্পারেচার কম তখন ফ্লুইডিটি অনেকটা কম, এই যে কম, এবার ট্রানজিশন টেম্পারেচার ঠিক এর উপরে চলে গেল তখন ফ্লুইডিটি অনেকটা বেড়ে গেল হঠাৎ করে। হ্যাঁ, যদি কোলেস্ট্রল থাকে কি হয়, ওরা দেখো সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করছে স্ট্রেট লাইনে। হ্যাঁ, তো এইটা মানে কোলেস্ট্রল বাফার হিসেবে কাজ করছে এখানটায়। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার খুব বেশি ফ্লুইড হতে দিচ্ছে না, খুব বেশি রিজিড হতে দিচ্ছে না। কিভাবে করছে মেনটেন করছে, এই যে দেখো, the rigid planar structure closure contain a membrane of an important determinant of the transition temperature. The rigid planar structure of steroid nucleus insert between fatty acyl side chain with its hydroxyl group closer to polar head with the phospholipid. এদের যে হাইড্রক্সিল গ্রুপটা থাকে সেটা কি ফসফোলিপিডের পোলারিটির খুব কাছাকাছি থাকে, ওদের মাঝখানে থাকে। এবার কি করছে, এইভাবে ইনক্রিজ মেমব্রেন ফ্লুইডিটি ওরা প্যাকিং হতে বাধা দিচ্ছে, তো কি হচ্ছে, ওরা রিজিড লাইক হতে পারছে না। আবার যখন হ্যাঁ, এটা হচ্ছে কি, যখন ইনক্রিজ দ্য মেমব্রেন ফ্লুইডিটি এবং মেমব্রেন ট্রানজিশন টেম্পারেচার কম, ট্রানজিশন টেম্পারেচার থেকে কম, কোলেস্ট্রল ইনসার্শন প্রিভেন্টস হাইলি অর্ডার্ড প্যাকিং অফ দ্য ফ্যাটি অ্যাসিড চেইন, আর এইভাবে মেমব্রেন ফ্লুইডিটি বাড়াচ্ছে। এবার যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, থার্মাল ট্রানজিশন পয়েন্ট থেকে বেশি হয়ে যায়, তখন কি হয়, যে রিজিড রিং স্ট্রাকচার কোলেস্ট্রল গুলো ফ্রিডমকে মানে যে মুভমেন্ট মানে ফ্যাটি অ্যাসিড যে কাছে মানে আস্তে আস্তে নেইবারিং ফ্যাটি অ্যাসিড চেন মানে পাশাপাশি যে ফ্যাটি অ্যাসিড চেনগুলো আছে তাদের মুভমেন্টকে বা রোটেশনের মধ্যে সিসি বন্ড মানে যে ওদের যে কার্বন কার্বন বন্ড, সেই কার্বন কার্বন বন্ডের মুভমেন্টকে এটা কি করছে, কমিয়ে দিচ্ছে, মানে রিডিউস দ্য ফ্রিডম, স্বাধীনতাটা কমিয়ে দিচ্ছে। ওরা ইতিমধ্যে ছোটাছুটি করতে পারছে না। আবার ওদের যে মানে যে ওদের তেলের যে মুভমেন্টটা আছে, হাইড্রোলিক মুভমেন্টটাকেও কমিয়ে দিচ্ছে। যে কার্বন কার্বন বন্ড, এই যে ওটা কারণ কি, চেনটা তো পুরো কার্বন 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 চেন হাইড্রোফোবিক থাকে, সেই জন্যই ওদের মুভমেন্টটাকে চেনে, ওই যে হাইড্রোফোবিক তেলের মুভমেন্টটাকে বা চেনের মুভমেন্টটাকে কমিয়ে দিয়ে ওরা হচ্ছে কি ওদের ফ্রিডমটাকে কমাচ্ছে, সেই জন্য হচ্ছে কি টাইটলি প্যাকিং থাকছে। যখন টেম্পারেচার অনেক বেশি, এই স্টেজটায় এই কাজটা করছে, এই স্টেজটায় ওরা মানে মুভমেন্ট কমিয়ে দিচ্ছে। কোলেস্ট্রল therefore tends to moderate extreme of solidity and fluidity, মানে এক্সট্রিম সলিড হতে দিচ্ছে না, এক্সট্রিম ফ্লুইডও হতে দিচ্ছে না। এইভাবে ফ্লুইডিটি বাফার হিসেবে কাজ করে প্লাস্টিক। প্লাস্টিসাইডের মানে হচ্ছে কি, প্লাস্টিকের মতো ভাঙবেও না, আবার তিনি অনেকটা বড় করে যাবে, ফ্লেক্সিবল থাকবে। এরপরে কোশ্চেনটা হচ্ছে নেম অফ দ্য টু মেজর ইন্টিগ্রাল প্রোটিনস অফ আরবিসি। আরবিসি রেড ব্লাড সেল, রেড ব্লাডের সেলে দুটো মেজর ইন্টিগ্রাল প্রোটিনের নাম, একটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জার অ্যানায়ন ট্রান্সপোর্ট প্রোটিন ব্যান্ড 3। এরা কি করে, এরা হচ্ছে লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে অ্যানায়নকে এক্সচেঞ্জ করে। আর হচ্ছে মানে কি, যেগুলো মাইনাস, ধরো OH মাইনাস Cl মাইনাস এদের এক্সচেঞ্জ করে। হ্যাঁ, আর গ্লাইকোপ্রোটিনস এটাও কিন্তু মেমব্রেনে মানে এমবেডেড থাকে। আরবিসি এটা কি দিয়ে তৈরি হয়, গ্লাইকোপ্রোটিন A, গ্লাইকোপ্রোটিন B, গ্লাইকোপ্রোটিন C দিয়ে তৈরি হয়। এরপর কোশ্চেন বলেছে আয়োনোফোর কি। আয়োনোফোর হচ্ছে, এরা কিন্তু একটা চ্যানেল বা পাম্প, যেটা হচ্ছে মানে আয়নকে K+, Na+, Ca2+, H+ এদের ট্রান্সপোর্ট করে বায়োলজিক্যাল মেমব্রেনের মধ্যে দিয়ে। এরা কি, এদের যে চার্জ আছে, এরা কিন্তু হাইড্রোফিলিক, এরা কিন্তু হাইড্রোফোবিক লেয়ারের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারবে না, মানে এরা কিন্তু লিপিড সলিউবল হবে না। তো এদের ট্রান্সপোর্ট করার জন্য কি করতে হবে, ট্রান্সপোর্ট তো করতে হবে, একটা তো এটিপি পাম্প করে, এটিপি কে ভেঙে। আরেকটা হচ্ছে এগুলো লিকি পাম্প টাইপের বলা যেতে পারে। এরা কি করে, এরা আরো সেল মেমব্রেনের পেছনে থাকে, এরা নিজেদের ইচ্ছে মতো মানে মানে আয়নকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া আসা করতে পারে। দুটো ভাগ আছে এদের, মানে দুটো টাইপ আছে, ক্যারিয়ার টাইপ আয়নোফোর আর চ্যানেল ফর্মিং আয়নোফোর। ক্যারিয়ার টাইপটা কি করে, দেখো আমি ছবি দিয়েছি। ক্যারিয়ার টাইপ যেটা কি করছে, এ দেখো আউটার লেয়ারে আছে, এ একটা আয়নকে বাইন্ড করলো, একটা আয়নকে বাইন্ড করে কি করছে, ডিফিউজ হয়ে গিয়ে দেখো এই মানে লিপিড বাইলারের মধ্যে ডিফিউজ হয়ে গিয়ে এই দিকে এসে আয়নটাকে আবার ছেড়ে দিচ্ছে। আর একটা কি চ্যানেল টাইপ, এরা কি হচ্ছে, এরা মেমব্রেনে এদিক থেকে ওদিক থাকছে, মানে ইন্টিগ্রেটেড প্রোটিনের মতো, এদের মধ্যে দিয়ে আয়ন আউটার এনভায়রনমেন্ট থেকে ইনার এনভায়রনমেন্টে চলে আসছে সেলের। এই দেখো
এইখানে দেখিয়েছি দেখো Na2+ কি হচ্ছে, বাইরে প্রচুর Na2+ হচ্ছে Na+ এর কনসেন্ট্রেশন আছে। এরা কি করছে দেখো, এই যে আয়নোফোরের মধ্যে দিয়ে সেলের ভেতরে নিয়ে চলে এলো। আবার দেখো K+ এর কনসেন্ট্রেশন ধরো সেলের ভেতরে অনেক বেশি, এরা কি করছে, এরা আয়নোফোরের মধ্যে দিয়ে বাইরে নিয়ে চলে এলো। এটা একটা এক্সাম্পল লিখেছি ভ্যালিনোমাইসিন। ভ্যালিনোমাইসিন হচ্ছে কি ক্যারিয়ার টাইপ, এ বাইন্ড করলো, বাইন্ড করে ডিফিউজ করে ভেতরে নিয়ে এলো। আর একটা মিসিন, মিসিন কি করছে দেখো চ্যানেল টাইপ, এই কি করছে দেখো K+ কে বাইরে বার করে দিচ্ছে, মানে ইন্টারসেলুলার থেকে এক্সট্রাসেলুলার বার করে দিচ্ছে, এটা হচ্ছে চ্যানেল টাইপ। এই দেখো বাইন্ডস টু আয়ন ডিফিউজ রিলিজ আয়ন ভ্যালিনোমাইসিন K+। আর এটা হচ্ছে এই যেখানে মিসিন লিখেছি, এখানে হচ্ছে গ্রামিসিডিন এক্সাম্পল চ্যানেল, এর কি Na+ K+ কে দুটোকেই ফ্রিলি ফ্রিলি যাওয়া আসা করতে দিতে পারে। এর যে এই ফাংশনটা কি আয়নোফোর, এটা কিছু মেমব্রেন পারমিয়াবিলিটিকে বাড়িয়ে দিচ্ছে। মানে এটিপি পাম্পে তো প্রচুর এনার্জি খরচা হচ্ছে, ও কিন্তু মানে সব যে করতে হবে প্রচুর এটিপি লাগবে, সে হচ্ছে সেই জন্য সে কিন্তু প্রচুর বেশি পরিমাণে আয়নকে দিক থেকে মানে আয়নকে ট্রান্সপোর্ট করতে পারবে না, তো সেক্ষেত্রে আয়নোফোরটা পারমিয়াবিলিটিকে বাড়িয়ে দিচ্ছে। আর হচ্ছে আয়ন গ্রেডিয়েন্টকে ডিস্টার্ব করছে, এর ফলে কি হচ্ছে, আমাদের যে ধরো একটা কোনো যে ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে, সে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে, আমাদের সেলের এনভায়রনমেন্টের সঙ্গে থাকতে পারছে। এবার তাকে যদি মারা দরকার হয় তখন কি করতে হবে, তখন ওই এনভায়রনমেন্টটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। সে চেঞ্জ করার জন্য কিন্তু তখন আয়ন কনসেন্ট্রেশন বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে, সেটা হেল্প করবে কি, এই আয়ন ওপর হেল্প করবে। এবার নেক্সট কোশ্চেনে আছে হোয়াট ইজ ফ্র্যাপ। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বর 3 নম্বরে অনেক সময় দিয়ে দেয়, ডিপেন্ড করে ম্যাম স্যার ম্যামদের মুডের উপর। কিন্তু প্রথম মানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে এই ডায়াগ্রামটা আর এই ডায়াগ্রামটা দুটো কিন্তু ড্র করতেই হবে। তো ফ্র্যাপ কি, ফ্র্যাপ হচ্ছে ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং, হ্যাঁ ফুল ফর্ম এটা। এই কথাটার মধ্যে পুরো মানে ব্যাপারটা লুকিয়ে আছে। এই যে দেখো এই এক্সপেরিমেন্টটা করার সময়, মানে এই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি জানতে পেরেছিলাম যে লিপিডগুলো ল্যাটারাল মুভমেন্ট করে, মানে লিপিডগুলো এক জায়গায় থাকে না, এদিক থেকে এদিক যাওয়া আসা করে মেমব্রেনের মধ্যে। সেটা কি করে, ওরা কি করেছিল সায়েন্টিস্টরা করেছিলেন যে একটা সেল মেমব্রেনকে পুরো মানে ফ্লুরোসেন্ট মলিকিউল দিয়ে করেছিলেন, মানে কি বলবো, ফ্লুরোসেন্ট মলিকিউল দিয়ে লেবেল করে দিয়েছিল, মানে প্রত্যেকটা ফসফোলিপিডের সঙ্গে ফ্লুরোসেন্স মলিকিউল অ্যাড করে দিয়েছিল। এবার কি হচ্ছে, এই অ্যাড করে দিলে পুরো মেমব্রেনটাকে আমরা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে দেখতে পাবো। তো ওরা কি করলেন, ওরা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াকে, একটা ছোট্ট এরিয়াকে ওরা লেজার লাইট দিয়ে ব্লিচ করে দিল, মানে সেই জায়গাটা কি ব্ল্যাক হয়ে গেল, সেখানে ফ্লুরোসেন্স দেবে না। এবার ওরা মাইক্রোস্কোপে নিচে দেখতে থাকলো, দেখছে কি তখন কি দেখতে পেলো, ওই যে ব্ল্যাক হয়ে গেছিল যে এরিয়াটা কোনো ফ্লুরোসেন্স দিচ্ছিল না, সেই এরিয়াটা কিন্তু আস্তে আস্তে আবার ফ্লুরোসেন্স দিতে শুরু করেছে, মানে মানে ওই জায়গায় রিকভারি হচ্ছে ফ্লুরোসেন্সটা, ওখানটা মানে যে ব্ল্যাক এটা আস্তে আস্তে মানে পুরো আবছা হয়ে যাচ্ছে, আর পুরো এটা আবার রেড হতে শুরু করেছে। এটা কখন সম্ভব, এটা তখনই সম্ভব যখন ব্লিচ হওয়া মলিকিউল গুলো মানে ওই এরিয়া থেকে দূরে চলে যাচ্ছে, আর যে ফ্লুরোসেন্সের লিপিড মলিকিউল গুলো ছিল সেগুলো ওই এরিয়াতে চলে আসছে। এটা তখনই সম্ভব, এই যে দেখো এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ এরিয়াটা। তার মানে কি দাঁড়াচ্ছে এখানটা, যে আমরা যদি গ্রাফে দেখি ফ্লুরোসেন্স ইন ব্লিচড এরিয়া, হ্যাঁ এই জায়গাটা লেখা আছে ফ্লুরোসেন্স ইন ব্লিচড এরিয়া, এই যে ফ্লুরোসেন্স ছিল। এবার সময়ের সাথে কি হচ্ছে, ধরো এই যে সময় একটা সেকেন্ডে দিয়েছি আমি, কি হচ্ছে এখানটা মানে ফ্লুরোসেন্স রিচ ছিল, ব্লিচ করলাম, ফ্লুরোসেন্স পুরো কমে গেল। দেন কি হচ্ছে আস্তে আস্তে বা ফ্লুরোসেন্স বেড়ে যাচ্ছে। তো আমরা যদি এই টাইমটাকে আমরা ব্লিচ করলাম, ব্লিচ করার পর থেকে আমরা টাইম শুরু করলাম, দিয়ে আমরা দেখলাম যে ব্লিচের এরিয়াটুকু কতক্ষণের মধ্যে সেটা রিকভার হয়ে গেল। এই টাইমটা যদি আমরা মেজার করতে পারি, দেন আমরা বুঝতে পারবো যে লিপিড মলিকিউলগুলো ঠিক কতটা স্পিডে মানে মুভমেন্ট করে। এই যে এইখানে দেখতে পেয়েছে লিপিড ডিফিউজ লিটারালি অ্যাট রেটস আপ টু 1 মাইক্রোমিটার পার সেকেন্ড। এটা এই যে এই টাইমটা দেখে বুঝতে পেরেছে, ঠিক এই যে ব্লিচ করলো এই সময় থেকে মানে টাইমার চালিয়ে দিল, কতটা কতটা সময় পর ওই জায়গাটা পুরো ব্ল্যাক থেকে আবার ফ্লুরোসেন্স দিতে শুরু করলো। এই টাইমটা দেখলে আমরা বুঝতে পারবো যে কত লিপিড মলিকিউলটা ঠিক কতক্ষণের মধ্যে রিকভারি করতে শুরু করবে, মানে কতক্ষণ তারা ডিফিউজ করে, ওটা কি রেটে ডিফিউজ করে এদিক থেকে ওদিকে।
যেরকম আমি লিখে দিয়েছি, দ্য স্পিড অফ ফ্লুরোসেন্স রিকভারি অফ দ্য ব্লিস্ট এরিয়া ইজ ডিরেক্টলি proportional to the diffuse speed of the fluorescent or labeled molecules which give information about the mobility of labeled molecules. From measurement we can estimate the diffusion coefficient of the marked cell surface lipid. যে আমি এখানে লিখে দিয়েছি ইংলিশ দেখো, প্রথমে কি মেমব্রেনটাকে ফ্লুরোসেন্স মলিকিউল দিয়ে লেবেল করলাম, তারপর আমরা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপে দেখব। বিতে কি এটা হচ্ছে এই রিজিয়ন অফ মেমব্রেন ইজ ব্লিস্ট বাই ডিস্ট্রয়িং দ্য ফ্লুরোসেন্ট মলিকিউলস, ইরেডিয়েন্ট প্যাচ নো লঙ্গার ফ্লুরোসেন্স, মানে এই যে এই যেখানে ব্লিচ করছে সেই জায়গাটা হচ্ছে কি ইরেডিয়েট, সেখানটা আর কিন্তু কোনো প্রসেস দেবে না, with less into the non-bleaching light in the fluorescence. এরপর যে টাইমের সাথে দেখো ফসফোলিপিড ডিফিউজ into bleached area with millisecond and bleached lipid molecules diffuse away from so the bleached regions recovery process. এই যে যেগুলো হচ্ছে আনব্লিচ সেগুলো ব্লিচড এরিয়াতে ডিফিউজ করে যাচ্ছে, আর যেগুলো ব্লিচড সেগুলো কি হচ্ছে মানে যেগুলো প্রসেস দিচ্ছিল না তারা কি হচ্ছে, তারা দূরে সরে যাচ্ছে। এরপর হচ্ছে thus flap rate lateral diffusion rate the rate of thus flap measure the rate of lateral diffusion of lipids. এইভাবে আমরা মেমব্রেন ডাইনামিক্স, এই মেমব্রেন ডাইনামিক্স মানে কি, যে ওদের মুভমেন্ট আমরা কি করে মানে লিপিডের যে মেমব্রেন তো এক জায়গায় স্থির না, মেমব্রেন কিন্তু মেমব্রেনের যে মলিকিউল গুলো সেটা কিন্তু এদিক থেকে ওদিকে যাওয়া আসা করতে পারে, সেই ডাইনামিক্সটা আমরা ফ্ল্যাপের সাহায্যে এইভাবে জানতে পারি। ছিল 9 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাই হচ্ছে 2 নাম্বার দিলে তোমরা এই চারটে নাম লিখে দিতে পারো, এই স্ট্রাকচারগুলো আঁকার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি স্ট্রাকচারগুলো তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, এখানে আমি এক্সট্রা এদের সম্বন্ধে লিখে দিয়েছি। এই যে এই ফসফোলিপিড গ্লাইকোলিপিড স্টোরেজ সম্বন্ধে আমি এক্সট্রা এখানে তোমাদের জানার জন্য, তোমাদের এক্সট্রা নলেজের জন্য আমি এটা লিখে দিয়েছি। তোমরা লিপিড চ্যাপ্টারে এগুলো অবশ্য আবার আরো পড়বে। তো মেন ক্লাস অফ লিপিড কি কি বায়োমেমব্রেনে প্রেজেন্ট থাকে, ফসফোলিপিড, গ্লাইকোফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড। ফসফোলিপিড মানে কি একটা ফসফেট গ্রুপ অবশ্যই থাকবে। হ্যাঁ, আর গ্লাইকোলিপিড কি, গ্লাইকোলিপিড মানে একটা কার্বোহাইড্রেট, একটা মনোস্যাকারাইড গ্রুপ অবশ্যই থাকবে। স্টেরল মানে কি, স্টেরল মানে হচ্ছে একটা ওদের রিং স্ট্রাকচার থাকবে অবশ্যই, যেটা হাইড্রোফিলিক হেড হয়, আর একটা চেন থাকবে যেটা হচ্ছে হাইড্রোফোবিক টেল হয়। আর আর্কিব্যাকটেরিয়াল হচ্ছে ইথাল লিপিড থাকে। ইথাল লিপিড মানে কি, তাদের ইথাল লিঙ্কেজ প্রেজেন্ট থাকবে। এই যে ফসফোলিপিড বা যদি তোমরা স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে ফসফোলিপিড কোলিনের স্ট্রাকচার। হ্যাঁ, কোলিন কি হচ্ছে, একটা কোলিন গ্রুপ আছে, একটা ফসফেট স্ট্রাকচার আছে, একটা গ্লিসেরল স্ট্রাকচার আছে, এটা হচ্ছে পুরো হাইড্রোফিলিক হেড, আর হাইড্রোফোবিক টেলে কি থাকছে, এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর এইটা হচ্ছে কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড চেন। এবার যদি 2 নম্বরে আমরা দেখি গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিডে কি থাকবে, একটা সুগার আছে, গ্লিসেরল, এই দুটো নিয়ে কি হচ্ছে হাইড্রোফিলিক হেড আর হাইড্রোফোবিক টেল এইটা। এবার যদি স্টেরলে দেখি, যেটা হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল একটা স্টেরলের একটা পার্ট মানে ভাগ, হাইড্রোফিলিক হেড এটা হচ্ছে রিং স্ট্রাকচার যেটা, আর স্টেরয়েড রিং। এবার যদি আর্কিব্যাকটেরিয়াল ইথার লিপিড দেখি, দেন কি দেখছি এখানে যে ইথার বা এস্টার লিঙ্কেজ আছে। হ্যাঁ, এখানটায়। তো এবার হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ারে কি কি ইম্পর্টেন্ট প্রপার্টি থাকে, প্রথম হচ্ছে এরা হচ্ছে ইমপারমিয়েবল ব্যারিয়ার থাকে এদের, যেটা কি করে, যেটা কিন্তু প্যাসিভ মানে কিছু পার্টিকুলার সিলেক্টিভ জল বা কিছু স্মল হাইড্রোফিলিক মলিকিউলকে আসলে সবাইকে আসতে দেয় না। তাহলে কি হবে, সবাইকে যদি আসতে, তাহলে কিন্তু যে কম্পার্টমেন্ট যেটা হচ্ছে মানে সেলের ভেতর একটা আলাদা এনভায়রনমেন্ট, সেলের বাইরে একটা আলাদা কম্পার্টমেন্টালাইজেশন বলে এটাকে মনে হয় যতদূর সম্ভব, সেটা থাকতো না। সবাইকে আসলে তো সেল মেমব্রেন এদিক ওদিক দুটো সমান থাকতো, সেই জন্য সিলেক্টিভ হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে স্টেবিলিটি, এই ভ্যান্ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন দিয়ে কিন্তু এরা আউটার এনভায়রনমেন্টের সঙ্গে বাইরের এনভায়রনমেন্টকে হচ্ছে মেনটেন করে রাখে। আর স্টেবিলিটি মানে স্টেবল হচ্ছে কি করে, যে লিপিডের সঙ্গে একটা লিপিড একসঙ্গে আছে কি করে, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনের জন্য থাকতে পারে, এই জন্য মানে ওদের মধ্যে দিকেও যাওয়া আসা করতে পারে না। আর অল ফসফোলিপিড বাইলেয়ার স্পন্টানিয়াসলি ফর্ম সিল্ড ক্লোজ কম্পার্টমেন্ট। হ্যাঁ, মানে কি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার কিন্তু অটোমেটিক নিজেদের মধ্যে সিল করে দিতে পারে। দেখো কোনো একটা মেমব্রেন একটা কোথাও একটা মানে এটা কোথাও হচ্ছে কি বলবো ড্যামেজ হলো, ওরা কিন্তু অটোমেটিক সেটা শিফট করে মানে সেটা অটোমেটিক্যালি মানে ওরা সিল করতে পারে, কারণ কি ওদের যেহেতু ল্যাটেরাল
মুভমেন্ট আছে সেই ফসফোলিপিডগুলো, সেই জন্য। এবার কি দ্য মেমব্রেন ইজ কম্পোজ লিপিড করে না সবাই জানো, সামটাইমস কিছু কার্বোহাইড্রেট থাকে যে গ্লাইকোফসফোলিপিড, কার্বোহাইড্রেট কিছু থাকে যে গ্লাইকোলিপিড উইথ কার্বোহাইড্রেট অ্যাটাচ, গ্লাইকোপ্রোটিন কি প্রোটিন উইথ কার্বোহাইড্রেট, মানে প্রোটিনের সাথে অনেক সময় কার্বোহাইড্রেট অ্যাটাচ থাকে। এটা কম্পোস্ট অফ 2 layers of fatty acid organized in 2 sheets। এটা হচ্ছে দুটো লেয়ার থাকে, যে একটা আউটার লিপিড আর ইনার লিপিড। আর এই সাইটোস্কেলেটাল ফিলামেন্ট, এই সাইটোস্কেলেটাল ফিলামেন্ট গুলো কি হেল্প করে বলতো? এই সাইটোস্কেলেটাল ফিলামেন্ট গুলো কিন্তু ইউক্যারিওটিক সেলে থাকে বেশি। ইউক্যারিওটিক এরা হচ্ছে সেল মেমব্রেনের শেপটাকে মেনটেন করে, যেটা রাউন্ড শেপ বা কখনো ডাম্বেল শেপ, যেটা আরবিসি, তো এইগুলোকে কিন্তু এরা মেনটেন করতে পারে। এরপর চলে 11 নম্বর কোশ্চেন, নেম ডিফারেন্ট টাইপস অফ মেমব্রেন প্রোটিন। কি কি এটা সবাই জানো, মানে যারা পড়েছো, দুটো মেমব্রেন প্রোটিন থাকে, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে লিপিড অ্যাঙ্কার প্রোটিন। পেরিফেরাল প্রোটিন আর একটা, সরি, তিনটে থাকে, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। মেন হচ্ছে ইন্টিগ্রাল আর পেরিফেরাল, এই দুটো সবাই জানে। ইন্টিগ্রাল কি, যারা হচ্ছে মানে যেটা লিপিড বাইলারে এদিক থেকে ওদিকে পুরো থাকতে পারে, মানে আউটার মেমব্রেনের আউটার লিপিডটা বাইরে ওদের মাথা দেখা যাচ্ছে, এদিকে ইনার লিপিডটা বাইরে ওদের মাথা দেখা যাচ্ছে, সেইটা, যেগুলো অ্যাকচুয়ালি কি চ্যানেল হিসেবে কাজ করে। পেরিফেরাল প্রোটিন কি, পেরিফেরাল প্রোটিন যেটা হয় আউটার লিপিডে থাকে, নয়তো ইনার লিপিডে থাকে। তো এটা হচ্ছে পেরিফেরাল, এদেরকে সহজে মানে সেপারেট করা যায়। লিপিড অ্যাঙ্কার প্রোটিন, এরা হচ্ছে কি, এরা লিপিডের মধ্যে অ্যাঙ্কার করে থাকে। এই যে অ্যাঙ্কারটা কিরকম এখানে দিয়েছি, এই যে এইটা অ্যাঙ্কার করে আছে, হ্যাঁ, এইটা হচ্ছে লিপিড অ্যাঙ্কার প্রোটিন, এটা হচ্ছে পেরিফেরাল, আর এটা হচ্ছে দেখো ইন্টিগ্রাল, দেখো চ্যানেল ফর্ম করেছে এরা, হ্যাঁ। এখানে দেখছি দেখো ইন্টিগ্রাল প্রোটিন এমবেডেড ইন লিপিড বাইলেয়ার ভায়া হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন। রিমুভ, এদের কি করে রিমুভ করা যায়? এদেরকে রিমুভ করতে হলে কিন্তু ডিটারজেন্ট লাগবে, তারপর আবার টাইট্রন এক্স, এসটিএস, সোডিয়াম পোটাসিয়াম সালফেট, অর্গানিক সলভেন্ট আর ডিন্যাচুরেন্টস। এবার হচ্ছে কি, এদের কি জন্য লাগবে? এটা হাইড্রোফিক ইন্টারঅ্যাকশনটাকে ডিস্টার্ব করতে হবে। কারণ কি বলেছিলাম যে ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো আছে, সরি বলিনি তোমাদের, ইন্টিগ্রাল প্রোটিনগুলো কি হচ্ছে বলতো, এরা যে অ্যামিনো অ্যাসিডগুলো দিয়ে তৈরি হয়, যে সেই অ্যামিনো অ্যাসিডগুলো কিছু অ্যামিনো অ্যাসিডে তোমরা পড়বে বায়োমলিকুলসে, কিছু অ্যামিনো অ্যাসিডে হাইড্রোফোবিক আর্চেন থাকে, কিছু হাইড্রোফিলিক থাকে। হাইড্রোফোবিক যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ওরা লিপিডের সঙ্গে হাইড্রোফোবিক ইন্টারাকশনের মাধ্যমে ওরা ওই যে মেমব্রেনের মধ্যে এমবেডেড থাকতে পারে। আর ভেতরের দিকে কি থাকে, হাইড্রোফিলিক আর্চেন গুলো থাকে। ওই হাইড্রোফিলিক আর্চেন গুলোর জন্যই কিন্তু জল বা যে আয়োডিন প্লাস কি প্লাস গুলো ওর মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারে, ওরা ওইভাবে নিজেদেরকে তৈরি করে, হ্যাঁ। পেরিফেরাল প্রোটিন কি হয়, লুজলি অ্যাটাচড বাই ইলেকট্রোস্ট্যাটিক অর এইচ বন্ড ইন্টারঅ্যাকশন। এই জন্যই কিন্তু এদেরকে মিল্ক ট্রিটমেন্ট করলে, মানে পিএইচ চেঞ্জ করলে, কার্বনের ব্যাপার, সলিউশন বা ইনার্সিয়াল সলিউশন, যেটা চিলি, এদেরকে সহজে রিমুভ করা যায়। আর যেটা লিপিড অ্যাঙ্কার, এইগুলো কোভ্যালেন্টলি অ্যাটাচড টু দ্য মেমব্রেন লিপিড, কোভ্যালেন্ট বন্ড দিয়ে থাকে, এদেরকে স্পেসিফিক ফসফোলাইপেজ দিলে এরা মানে রিমুভ হয়ে যায়। এরপর একটা কোশ্চেন আছে এবিসি ট্রান্সপোর্টার, যেটা প্রথম দিকে আমি পড়িয়েছি সবেজে, সেটা হচ্ছে কি, এবিসি ট্রান্সপোর্টার হচ্ছে এটিপি বাইন্ডিং ক্যাসেট ট্রান্সপোর্টার। এরা হচ্ছে কি, এরা হচ্ছে এটিপি ড্রিভেন মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিনসের একটা ফ্যামিলি। এরা সাবস্টেন্সকে বায়োলজিক্যাল মেমব্রেনের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট করতে পারে। এরা এটিপি হাইড্রোলাইজ করে এনার্জি সোর্স হিসেবে, এদের দুটো ডোমেন থাকে, ট্রান্সমেমব্রেন ডোমেন আর নিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেন। এই ট্রান্সমেমব্রেন ডোমেন হচ্ছে এই যে এইটা হচ্ছে ট্রান্সমেমব্রেন ডোমেন, এটা হচ্ছে নিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেন। ট্রান্সমেমব্রেন ডোমেনটা কিভাবে, ট্রান্সমেমব্রেন ডোমেনটাই কিন্তু ওই যে মলিকুলস গুলোকে ট্রান্সপোর্ট করতে পারে। কিভাবে ট্রান্সপোর্ট করে? এই ট্রান্সপোর্ট করার জন্য যে ওদের যে এনার্জিটা দরকার হয়, সেটাই এনভি ডোমেন, নিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেন কি করে, এটিপি কে ভেঙে এটিপি আর পিআই তৈরি করে যে এনার্জিটা পায়, সেই এনার্জিটা নিয়েই কিন্তু টিএমডি ডোমেন এক্সপোর্টটা করছে। যে দেখো, টি ট্রান্সমেমব্রেন ডোমেন ফ্রম ট্রান্সপোর্ট পাথওয়ে আর নিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেন বাইন্ড এন্ড হাইড্রোলাইজ এটিপি। কি ট্রান্সপোর্ট করে? আয়ন, সুগার, অ্যামিনো অ্যাসিড, পেপটাইড, লিপিড, ড্রাগস। প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক দুটোতেই প্রেজেন্ট আছে। ইনভলভমেন্ট ড্রাগ রেজিস্ট্যান্স, এই যে দেখো পেপটাইড, লিপিড, ড্রাগ, সুগার, আয়নকে ট্রান্সপোর্ট করতে পারে। এরপর 12 নম্বর কোশ্চেন,
হোয়াট কাইন্ড অফ প্রোটিনস আর ইনসার্টেড ইনটু ইয়ারের মধ্যে কি ধরনের প্রোটিন আছে। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে না, বাট আমি এটা দিয়েছি কারণ এখানে প্লাজমা মেমব্রেন প্রোটিনের কথাটা আছে। এবার যেহেতু সিউ তো আউট অফ সিলেবাস অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, ওদের ঠিক নেই, তো আমি সেই জন্য তোমাদের এটা জানানোর জন্য, মানে আমি তোমরা তো বুঝতে পারো কি জন্য এটা অ্যান্সারটা হচ্ছে, সেই জন্য আমি দিয়েছি। তোমরা যখন প্রোটিন শর্টিং পড়বে সেলে পড়েছো বা জানি আমি সিলের সময় ঠিক খেয়াল করিনি, তোমাদের থাকবে এটা প্রোটিন শর্টিং বলে চ্যাপ্টারটা থাকে। কি হয় সেখানে নিউক্লিয়াস থেকে যে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, যাতে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়ে যায়, যে তখন পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা হয় ইয়ারেই হয়। এই যে তারপরে কি হয়, এই ইয়ার থেকে ওই প্রোটিনগুলো বেরিয়ে গোলজি, এই যে ইয়ার থেকে বেরোচ্ছে, ইয়ার থেকে বেরিয়ে এরা গোলজিতে যায়, গোলজি থেকে এরা ট্রান্সপোর্ট হয় প্লাজমা মেমব্রেন, এন্ডোজোম, লাইসোজোম, সিক্রেটারি ভেসিকেল হয়ে সেলের বাইরে বেরিয়ে যায়। তার মানে একটা জিনিস দাঁড়াচ্ছে, এই যে প্লাজমা মেমব্রেন, এন্ডোজোম, লাইসোজোম, সেক্রেটারি ভেসিকেল যেখানেই যাক না কেন, বা ইয়ারের নিজস্ব যে প্রোটিনগুলো আছে, ইয়ার রেসিডেন্ট প্রোটিন, সেগুলোকে সবগুলোকেই কিন্তু এই ইয়ারটাকে ক্রস করতেই হবে, ইন্টারন্যাশনাল এগুলোকে ক্রস করতেই হবে। তার মানে কোন ধরনের প্রোটিনগুলো ইয়ারে ইনসার্টে থাকে, ইয়ারে প্রোটিনগুলো, যে প্রোটিনগুলো ইনসার্টে থাকবে তাহলে তো সবাই সেক্রেটারি প্রোটিন, প্লাজমা মেমব্রেন প্রোটিন, গোলগি অ্যাপারাটাস প্রোটিন, লাইসোসোমাল প্রোটিন আর ইয়ার রেসিডেন্ট প্রোটিন, সব প্রোটিনগুলোকে ইয়ার দিয়ে পাস করবে। তার মানে ইয়ার ইনসার্টেড প্রোটিন মানে হচ্ছে এই প্রোটিনগুলো সবাই ইয়ার ইনসার্টেড প্রোটিন। আশা করি বুঝতে পেরেছো কি ব্যাপারটা। নিউক্লিয়াস থেকে প্রোটিনগুলো বের হচ্ছে, ইয়ার দিয়ে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়ে হোল্ডিং হয়ে ঠিকঠাক, মানে ইয়ার আর গোলগির মধ্যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ফোল্ডিং এগুলো হওয়ার পর ওরা যাবে এন্ডোজোম, প্লাজমা মেমব্রেন, লাইসোজোম, সিক্রেটারি ভেসিকেল হয়ে, মানে যেগুলো প্রোটিন থেকে যে হরমোন বেরোচ্ছে, এনজাইম বেরোচ্ছে, সেগুলো হবে। তো তার মানে কি ইয়ারকে ক্রস করতেই হবে। এবার যদি বলতো কোনগুলো গোলজিতে থাকে, তার মানে তখন গোলজিতে থাকলে কোনগুলো হবে, গোলজিতে থাকলে কিন্তু ইয়ারটা বাদ দিয়ে দেবে, দিয়ে লিখবে এন্ডোজোম, লাইসোজোম, পিএম, সেক্রেটারি ভেসিকেল। বুঝলে? গোলজি এগুলো হচ্ছে কি গোলগি ইনসার্টেড প্রোটিন। এরপর হচ্ছে হুইচ ইন্টারমলিকুলার প্রসেস প্রাইমারিলি ড্রাইভস দ্য ফরমেশন অফ এ বাইলেয়ার হুইন ফসফোলিপিড অ্যাডেড টু H2O। এই যে জলের মধ্যে ফসফোলিপিড দিলে কি হবে, ঠিক লিপোসোমের মতনই ব্যাপারটা হবে। যেহেতু হাইড্রোফোবিক তেলগুলো জলের সংস্পর্শে থাকতে পারবে না, তারা নিজেদের মধ্যে সিল হয়ে গিয়ে একটা ফসফোলিপিড বাইলেয়ার তৈরি করবে লিপোসোমের মতন। এই যে দেখো এই মলিকুলগুলো মনোলেয়ার, এগুলো ঘুরছে, হ্যাঁ মনোলেয়ার এটা। এবার কি করবে, এটা জলের মধ্যে এই যে মনোলেয়ার হয়েছে যখন, তখন কি হয়েছে দেখো, এটা হাইড্রোফিলিক হেডটা কিন্তু এইদিকে আছে, এয়ারের দিকে হাইড্রোফোবিক মানে চেনটাকে রেখে দিয়েছে। এই যে এইটা হচ্ছে হাইড্রোফোবিক চেন, হ্যাঁ এইটা, আর এইটা হচ্ছে হাইড্রোফিলিক হেড। কি করবে, এটা নিজেদের মধ্যে দেখো যে যেগুলো ঘটছে নিজেদের মধ্যে এরা সিল হয়ে গিয়ে এরা তৈরি করছে, এরপরে কি হাইড্রোফিলিক তেলগুলোকে জলের সংস্পর্শে আসতে হচ্ছে না। এই যে ভেতরটা হাইড্রোফিলিক, বাইরেটা হাইড্রোফিলিক, আর এই জায়গাটা হচ্ছে কি হাইড্রোফোবিক। কি হচ্ছে, the growth of lipid bilayers from the phospholipid is rapid and spontaneous. Hydrophobic interaction is major driving force for the formation of lipid bilayers. তার মানে কোন ইন্টারমলিকুলার প্রসেস কি করে, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনটাই কিন্তু এই যে বাইলেয়ারকে ফর্ম করতে হেল্প করছে। এরপরে কি এই যে মডেল ফ্লুইড মোজাইক মডেলটা আমি দুটো দিয়েছি, তোমরা যে কোনো একটা ইচ্ছা আঁকতে পারো, অবশ্যই 2D-টা আঁকবে, 3D আঁকতে প্রচুর টাইম লাগে, 2D এঁকে তোমরা সব বুঝিয়ে দেবে। তোমরা কি কি মেন পয়েন্ট দিতে হবে, মেন পয়েন্ট দিতে হবে যে পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, এই যে ফসফোলিপিড বাইলেয়ারটা ড্র করতেই হবে। তার মধ্যে কি দেখাবে, তোমরা লিপিড অ্যাঙ্কার প্রোটিন তোমরা দেখাতে পারো একটা ড্র করে। লিপিড অ্যাঙ্কার প্রোটিনটা আমি দেখতে পাচ্ছি না এখানে, আমি আগের ছবিতে দেখি লিপিড অ্যাঙ্কার প্রোটিন। আর যেটা করো ফসফোলিপিডকে মার্ক করে দেবে, গ্লাইকোপ্রোটিন দেখাবে, কোলেস্টেরল তো দেখাতেই হবে, গ্লাইকোলিপিড দেখাবে, সারফেস প্রোটিন দেখাবে, প্রোটিন চ্যানেল দেখাবে, চাইলে আলফা হেলিক্স প্রোটিনটাও তোমরা দেখিয়ে দিতে পারো। হ্যাঁ লিপিড অ্যাঙ্কার প্রোটিনটা তোমরা একে দেখাতে পারো যে লিপিড অ্যাঙ্কার হয়ে আছে। হ্যাঁ এই যে গ্লাইকোলিপিড এইরকম টাইপের। হ্যাঁ এরপরে হচ্ছে ফসফোলিপিড, কি কি ডিফারেন্ট ফসফোলিপিড অ্যানিম্যাল সেলে থাকে, প্ল্যান্ট সেলে না, কিন্তু অ্যানিম্যাল সেলে কি কি থাকে ফসফোলিপিড, যেগুলো থাকে সেটা হচ্ছে ফসফ্যাটিডাইল কোলিন, ফসফ্যাটিডাইল কোলিন, ফসফ্যাটিডাইল ইথানোলামিন,
ফসফেটিডাইল সেরিন আর স্ফিঙ্গোমাইলিন। এই যে ফসফেটিডাইল কোলিনের হেড গ্রুপ কি? কোলিন। কোলিনের হেড গ্রুপ কোলিন। এরপর হচ্ছে স্ফিঙ্গোমাইলিনের হেড গ্রুপ কি? স্ফিঙ্গোমাইলিনের হেড গ্রুপ হচ্ছে ফসফোকোলিন। তারপরে হচ্ছে ফসফেটিক ইথানল অ্যামিনের হেড গ্রুপ কি? এই যে এইটা ইথানল অ্যামিন, ইথানল প্লাস অ্যামিন। হ্যাঁ সরি আমি একটু বেশি দেখিয়ে দিয়েছি, ইথানল অ্যামিন। তারপরে হচ্ছে ফসফেটিক সেরিনের হেড গ্রুপ কি? এই যে সেরিন, এইটা হচ্ছে এদের হেড গ্রুপ। হ্যাঁ আমি এইটা একটু বেশি দেখেছি, এটা এতটা অবধি হবে। ফসফেট নিয়ে হচ্ছে ফসফেট গ্রুপটা হবে। হ্যাঁ কোলিন হলে শুধু এইটুকু হচ্ছে, আর এখানে আমরা দেখো এইটা পুরোটা নিয়ে হচ্ছে ফসফোকোলিন বা স্ফিঙ্গোসিন। এরপর আউটার লিপিডে কোন দুটো থাকে? আউটার লিপিডে থাকে ফসফেটিডাইল কোলিন আর স্ফিঙ্গোমাইলিন, আর ফসফেটিডাইল ইথানল অ্যামিন আর ফসফেটিডাইল সেরিন থাকে ইনার লিপিডে। এই যে আমি বলেছি অ্যাপোপ্টোসিস মার্কার ফসফেটিডাইল সেরিনের পরিমাণ কিন্তু আউটার মেমব্রেনে আউটার মেমব্রেনে বেড়ে গেলে এই জন্য কিন্তু অ্যাপোপ্টোসিসটা হয়, কারণ এদের মেইন লোকেশন হচ্ছে ইনার লিপলেট। তো আউটার লিপলেট যদি বেড়ে যায় তো তখন কি হবে? তখন অ্যাপোপ্টোসিস হিসেবে ওই সেলটাকে মানে এবার অ্যাপোপ্টোসিস করার সময় চলে এসেছে, এটা মার্ক করে দেবে। এরপর হচ্ছে কি কোশ্চেন দিয়েছে, আর এটাই দিয়েছিল কোশ্চেন। এরপর কোশ্চেন হচ্ছে এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু জেনারেলি 2 নম্বরে দেয়। 2 নম্বরে দিলে তোমরা 4টে নাম লিখে দেবে যথেষ্ট, ওখানে 1 নম্বরও দিয়ে দিতে পারে। যদি 2 নম্বরে দেয় সেক্ষেত্রে তোমরা একটু এই হেড গ্রুপ আর লোকেশনটা বলে দেবে, বেশ তাহলে হবে। হেড গ্রুপ আর লোকেশন আর কিছু লাগবে না। আর যদি 1 নম্বরে দেয় তোমরা 4টে নাম লিখে দেবে যথেষ্ট। এরপর হচ্ছে মিউরিন। মিউরিনটা কি? মিউরিনটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। মানে কি পেপটাইডোগ্লাইকানটা কি? যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝে থাকে, সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এবার কি ডিসকাস ওয়ান ফাংশন অফ ইচ ইন্টিগ্রাল এন্ড পেরিফেরাল প্রোটিন অন ইরিটেশন, মানে আরবিসি মেমব্রেনের উপরে ইন্টিগ্রাল আর পেরিফেরাল প্রোটিনের এরা কাজ জানতে চেয়েছে। তো আমি এখানে দুটো করে কাজ লিখে দিয়েছি, তোমরা একটা লিখলে যথেষ্ট। তো মিউরিনটা দেখার আগে আমরা চলো দেখে নিই ন্যাম আর ন্যাগের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু তোমরা কার্বোহাইড্রেট চ্যাপ্টার পড়লেই সহজে করতে পারবে, এখনো তোমাদের একটু টাফ লাগতে পারে। তো চলো ন্যামের স্ট্রাকচার এইটা আর ন্যাগের স্ট্রাকচার এইটা। হ্যাঁ এবার ন্যাম আর ন্যাগ এক বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে আছে। বিটা কি? এই ন্যাম আর ন্যাগের স্ট্রাকচারটা যে বিটা ফর্মে আছে, বিটা ফর্মে থাকা মানে হচ্ছে এদের ওইচটা এই যে CH2OH এর সাথে এই যেটা OH ছিল, হ্যাঁ OH গ্রুপ ছিল, সেই OH গ্রুপটা আছে সিস পজিশনে মানে সেম সাইডে, এই বিটা ফর্মে আছে। এবার কি হয়েছে? এই যে 1 আর 4 বলেছে, তার মানে ন্যামের 1 নম্বর, এই যে 1 নম্বর থেকে 4 নম্বরে হচ্ছে বন্ড তৈরি হয়েছে, এই জন্য 1,4 বন্ড, এটা গ্লাইকোসাইডিক বন্ড। হ্যাঁ এবার ন্যাম থেকে এই যে এল অ্যালানিন, ডি গ্লুটামিন, এল লাইসিন, ডি অ্যালানিন, ডি অ্যালানিন ঝুলে আছে অ্যামিনো অ্যাসিড গুলো। অ্যামিনো অ্যাসিড গুলো কিন্তু অ্যাকচুয়ালি এল ফর্মেই থাকে, ডি ফর্মে থাকে হচ্ছে এসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। এটা হচ্ছে পেন্টাপেপটাইড। হ্যাঁ এবার এই পেন্টাপেপটাইড আছে, কিন্তু যখন দেখো এই যে লিঙ্ক মানে মেস লাইক স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে দেখো এই মেস লাইক স্ট্রাকচারে এই একটা ডিএলা দেখো খুলে বেরিয়ে যাচ্ছে, লাস্ট ডিএলাটা দিয়ে, এই ডিএলাটা মানে সেকেন্ড লাস্ট ডিএলাটা কি করছে? এই লিঙ্কারের সাথে মানে লিঙ্কারের সাথে জয়েন হয়ে যাচ্ছে, যে পেন্টাগ্লাইসিন এই লিঙ্কারের সাথে জয়েন হয়ে গিয়ে কি হচ্ছে না মেস লাইক স্ট্রাকচার তৈরি করছে, মানে একটার সাথে আর একটা লিঙ্কার আছে, এই লিঙ্কারটা গ্লাইসিন 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 লিঙ্কার। এটা এস অ্যাউরাসের ক্ষেত্রে দেখিয়েছি। তো মিউরিন কি? পেপটাইডোগ্লাইকান ইজ এ পলিমার কনসিস্ট অফ সুগার এন্ড অ্যামিনো অ্যাসিড। এইটা কিন্তু এইটা সুগার আর এইটা অ্যামিনো অ্যাসিড, সুগার আর অ্যামিনো অ্যাসিড মেস লাইক স্ট্রাকচার তৈরি করে ব্যাকটেরিয়া। ইট ইজ সিরিজ অফ সাব ইউনিট অফ এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর ন্যাগ এন অ্যাসিটাইল গ্লুকোজামিন লিঙ্ক বাই বিটা 1,4। টেট্রাপেপটাইড চেন লিঙ্কস গ্লাইকান চেন। টেট্রাপেপটাইড চেন হচ্ছে এই গ্লাইকান চেনকে মানে মেস লাইক স্ট্রাকচার তৈরি করছে। এবার এখানে দেখো আমি দেখিয়েছি, এখানে আছে না ওটা পরে দেখতে পাবে, আমি দেখিয়েছি কিরকম হয়, এটা আমি তৈরি হওয়াটা দেখিয়েছি এইখানটায়। হ্যাঁ পরেও একটা ছবি আছে সেখানে তোমরা দেখতে পাবে। এরপর হচ্ছে ফাংশন।
এরিথ্রোসাইট মেমব্রেনে আর ইন্টিগ্রাল প্রোটিনে এরিথ্রোসাইট মেমব্রেনে ভাঙছে। এই দেখো প্রথম দিকে বলেছিলাম ব্যান্ড 3 অ্যানায়ন এক্সচেঞ্জ, কি অ্যানায়ন এক্সচেঞ্জ করে রেড সেল হাইড্রেশনকে মেনটেন করতে হেল্প করে। গ্লাইকোপ্রোটিন, এটা আমি আগে বলে দিয়েছি, গ্লাইকোপ্রোটিন রিচ থাকে রিচ ইন সিয়ালিক অ্যাসিড that impact net negatively on cell surface preventing excess cell endothelial metastasis। সেল অনেক বেশি ইন্টারাকশন হয়, সেইটাকে কি করে এটা প্রিভেন্ট করে। কেন? কারণ যদি আমাদের রেড ব্লাড সেল এত ইন্টারাকশন হতো তাহলে তো ওটা মানে কি ওটা কোয়াগুলেট হয়ে যেত, সেই জন্য আমাদের তো রক্ত ঘুরে বেড়াচ্ছে রেড ব্লাড সেলগুলো, তো সেটা করতে হেল্প করে, প্রিভেন্ট করতে। আর গ্লাইকোপ্রোটিন কি রিসেপ্টর হিসেবে অনেক সময় কাজ করে। এই যে গ্লাইকোপ্রোটিন হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে। ব্যান্ড 3 অলসো deters the red cell skeleton to the lipid membrane via interaction in ankyrin আর protein 4.2 4.1 another protein। এবার হচ্ছে পেরিফেরাল প্রোটিনের কাজ কি? পেরিফেরাল প্রোটিন টেক পার্ট ইন স্টেবিলাইজ দ্য লিপিড মেমব্রেন, স্টেবিলাইজ করে হরাইজন্টাল ইন্টারাকশন involving pectin heteroimer association support the structural integrated lesson including the exposure and shearing। মেমব্রেনকে মেনলি স্টেবল করতে কিন্তু পেরিফেরাল প্রোটিনগুলো হেল্প করে। তোমাদের প্রথমের দিকেই পড়েছিলাম যে পেরিফেরাল প্রোটিনগুলো মেমব্রেনকে স্টেবল করে ওরা থেকে। আর স্ট্রাকচার ইন্টিগ্রিটি মানে হচ্ছে আমাদের মেমব্রেনের সেল মেমব্রেনের স্ট্রাকচার ইন্টিগ্রেট মানে মেমব্রেনের ডাম্বেলস হবে, সেই ইন্টিগ্রিটিটা এরা কিন্তু মানে কি বলবো ওদের সঙ্গে অ্যাসোসিয়েট থাকে ওই স্ট্রাকচারটা ওরকম ধরে রাখার জন্য। এরপরে হচ্ছে কোশ্চেন 17, তোমরা কিন্তু একটা করে কাজ লিখে দিলে যথেষ্ট, অত কাজ মনে রাখা তোমাদের দরকার নেই পরীক্ষার আগে। দেন হচ্ছে হোয়াট স্ট্র্যাটেজি ডু ব্যাকটেরিয়া অ্যাডপ্ট টু রেস্টোর দ্যার মেমব্রেন ফ্লুইডিটি। এটা আমি অনেকবারই বলেছি, মেমব্রেন ফ্লুইডিটি মানে আগেও কনসেপ্টটা পেয়ে গেছো। যখন এটা বলেছে কখন, যখন 25 ডিগ্রি থেকে 37 এটা টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়, তখন কি হয়, টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হচ্ছে, তখন ওরা প্রচুর ফ্লুইড হয়ে যাবে, ফ্লুইডিটি হয়ে যাবে। যদি ট্রানজিশন টেম্পারেচার উপরে চলে যায় তখন ফ্লুইড লাইক স্ট্রাকচারটা থেকে কি হবে, এটা কমাতে হবে, মানে মানে না ফ্লুইড না না রিজিড, এরকম একটা স্ট্রাকচার অবস্থা নিয়ে আসতে হবে প্যারাক্রিস্টালাইন স্ট্রাকচারে। তো ব্যাকটেরিয়া কি অ্যাডাপ্ট করে, হোমোভিসকাস অ্যাডাপ্টেশন ইউজ করে। এখানে কি হয়, লঙ্গার ফ্যাটি অ্যাসিড চেন নিয়ে আসে, যার জন্য কি হয় ফ্লুইডিটি কমে যায়। কেন কমে যায়? লঙ্গার হাইড্রোকার্বন চেনস হ্যাভ গ্রেটার সারফেস কন্ট্যাক্ট ইনক্রিজিং ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন বিটুইন টেলস, মানে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশনটা ফোর্সটা কি করে, চেনগুলোকে যে মানে গুলোকে অ্যালাইন করতে হেল্প করে, প্যাকেজিং এ হেল্প করে, কিছু প্যাকেজিং করে। আর কি হয়, মোর স্যাচুরেটেড ফ্যাট অ্যাসিড মানে কোনো কিঙ্ক নেই, ফ্লুইডিটি আরো কমে যাবে, তাহলে স্যাচুরেটেড চেনস আর স্ট্রেট অ্যালাউ টাইট প্যাকেজিং। লেস ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ থাকে না ফ্যাটি অ্যাসিডকে, তাতেও ফ্লুইডিটি কমে যায়। ব্রাঞ্চ থাকলে কি হবে, ব্রাঞ্চ থাকলে তো অ্যালাইন হতে পারবে না, একটা মানে ক্লোজ করতে পারবে না, ক্লোজ অ্যালাইনমেন্ট হবে না। তো এইভাবে কি করে ওরা ফ্লুইডিটিকে রিস্টোর করে, মানে ফ্লুইডিটি ওরা কি বলে ফ্লুইডিটি রিস্টোর করে, ফ্লুইডিটি কমিয়ে দেয়। মানে 27 ডিগ্রি প্রচুর ফ্লুইড হয়ে যাবে, তো সেটাকে প্যারাক্রিস্টালাইন ফর্মে রাখার জন্য ফসফোলিপিড গুলো এই কাজগুলো করে। এরপর হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন। তো তোমাদের প্রথম দিকেই বলেছিলাম যে আউটার লিভার থেকে ইনার, ইনার লিভার থেকে আউটার লিভারে নিয়ে যাচ্ছে কি ফ্লিপেজ ফ্লপেজ স্ক্রাম্বলেজ। এইটা হচ্ছে কি করে, ফ্লিপ ফ্লপ মুভমেন্টে এইগুলো হেল্প করে ফ্লিপ ফ্লপ মুভমেন্টে। তো এইটা আমি তোমাদের দেখেছিলাম এটিপির দরকার হয়, এই কন্ডিশনটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। দেখো ফ্লিপেজ ফ্লপেজ স্ক্রাম্বলেজ হেল্প করছে। লেস প্রবলেম আছে অ্যাকচুয়ালি কি বলতো, লিপিড বাইলেয়ারে কি হয় বেশি ল্যাটারাল মুভমেন্ট, মানে একটা মানে ওই আউটার লিপিড মেমব্রেন এই সাইড থেকে ওই সাইডে চলে যাচ্ছে, ইনার লিপিডও মানে এই সাইড থেকে ওই সাইডে চলে যাচ্ছে, যেদিকে ইচ্ছে চলে যেতে পারে। এই যে একটা লিপিড থেকে আরেকটা লিপিডে আসাটা, এটাই কিন্তু এনজাইমের দরকার, এটা একটু মানে কম হয়, লেস প্রবেল। এটা কখন যখন অ্যাপোপ্টোসিসকে প্রিভেন্ট করার সময় আসে তখন হয়, অ্যাসাইমেট্রি মেনটেন করার সময় আসে তখন হয় এটা। এরপর এটা আমি প্রথম দিকেও বলেছি যে কি কি এজেন্ট ইউজ করা হয়, এখানে বলেছে এই এজেন্টগুলো দিয়ে কোন সেল মেমব্রেনে কোন কম্পোনেন্ট গুলোকে আমরা আলাদা করতে পারি। কি কি এজেন্ট দিয়েছে, ডিটারজেন্ট, অর্গানিক সলভেন্ট আর NaCl। ডিটারজেন্ট দিকেই বলেই দিয়েছিলাম টাইট্রনিক্স, SDS কি করে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনকে সেপারেট করতে পারে। ইন্টিগ্রাল মেমব্রেন কি ইনসুলিন রিসেপ্টর ট্রান্সপোর্ট প্রোটিন। অর্গানিক সলভেন্ট কি করবে, লিপিড আর লিপিড অ্যাঙ্কারকে, যেহেতু ওদের
কোভ্যালেন্ট বন্ড আছে, এই কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করার জন্য অর্গানিক সলভেন্ট লাগে কি জি প্রোটিন লিপিড অ্যাঙ্কার। এরপর হচ্ছে NaCl কি করবে পেরিফেরাল, এই জন্য তো বললাম ছিলাম যে এটাকে মিল্ট ট্রিটমেন্ট করলে এরা আলাদা হয়ে যাবে কি স্পেকটিন অ্যাঙ্কাইরিন সাইটোক্রোম সি। এই যে ডিটারজেন্ট কি করে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনকে ডিস্টার্ব করে, এটা কি করে লিপিড মেমব্রেন হাইড্রো কোভ্যালেন্ট বন্ড থাকে সেটাকে ডিস্টার্ব করে, এটা কি করে ইলেকট্রোস্ট্যাটিক এন্ড এইচ বন্ড ইন্টারঅ্যাকশন ইন দ্য মেমব্রেন সারফেস। এরপর ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস হচ্ছে এটা একটা গ্রিক ওয়ার্ড, ফ্যাগো মানে হচ্ছে ইট, এখানে দেখো লিখে দিয়েছি ফ্যাজেন, ফ্যাজেন মানে হচ্ছে ইট, ফ্যাগোটা কি দাঁড়াচ্ছে ইট, সাইট মানে হচ্ছে সেল, মানে ফ্যাগোসাইট হয়ে গেল, ওসিস মানে প্রসেস, মানে খেয়ে ফেলার প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এখানে কি হয় যখন আমাদের শরীরে কোনো প্যাথোজেন ঢোকে তখন আমাদের কিছু পার্টিকুলার ইমিউন সেল যেমন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেনড্রাইট সেল, এরা কি করে এরা সে প্যাথোজেনটাকে আইডেন্টিফাই করে রিসেপ্টর দিয়ে, সেই রিসেপ্টর আইডেন্টিফাই করার পর কি হয় সেলটা ওদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে, এনগালফ করতে শুরু করে, চারপাশ থেকে ঘিরে ফেলে কি হয় ওদেরকে নিজেদের মধ্যে নিয়ে নেওয়ার পর কি হয় একটা ফ্যাগোজম ফর্ম হয়, সেই ফ্যাগোজমটা লাইসোসোমের সঙ্গে মিশে যে ফ্যাগোলাইসোম তৈরি করে। লাইসোসোমের কাজ হচ্ছে প্রচুর অ্যাসিডিক পিএইচ থাকে লাইসোসোমের, আর হচ্ছে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো কি হচ্ছে প্যাথোজেনকে ডিস্ট্রয় করে ফেলে, তিনি নিজেদের মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তৈরি করে। হ্যাঁ, এটা এমসিএইচ বলে। এর ফলে কি হয় এর ফলে কোনো অন্য ওই সেম ধরনের প্যাথোজেন আমাদের শরীরে আসলে আমাদের অটোমেটিক ইমিউনিটি তৈরি হয়ে যায়। এইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেস। এই প্রসেসটাকে বলে ফ্যাগোসাইটোসিস ইজ দ্য প্রসেস অফ ইনজেকশন এন্ড আপটেক অফ microbes and other substance by cell. It is used by phagocytic cell or into our immune system to get rid of pathogen which have breached first line of defense. এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স এটা হয়, মানে ইনেট ইমিউনিটিতে এই ফ্যাগোসাইটোসিসটা হয়। হ্যাঁ, এটা ইমিউনিটি পরে হয় তখন মানে তখন কি বলে অ্যান্টিবডি এন্টার করে। তো প্রথমে হচ্ছে ফ্যাগোসাইটোসিসটা হয় যেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি হচ্ছে সহজাত, যেটা মনে হয় সহজাত ইমিউনিটি যেটা সেটাকে বলা হয়, আমরা জন্ম থেকে যেটা পেয়ে থাকি। অ্যাডাপটিভ হচ্ছে আমরা যখন দেওয়া হয় যে টিকা দেওয়া হয় তাতে আমরা অ্যাডাপটিভ ইমিউনিটিটা পাই। মেডিসিন কোড ডিফারেন্স এবং প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল, এটা মানে হচ্ছে বাচ্চাবেলা থেকে কোশ্চেনটা করে এসেছি, তো আমাকে মনে হয় না খুব বেশি বলার দরকার আছে, কিন্তু কিছু কিছু বলে দিচ্ছি। কি এই অ্যানিমাল সেল হচ্ছে নিউট্রিশন থেকে এনার্জি পায়, আর হচ্ছে which is convert to chemical energy in the process of cellular respiration থেকে সেলুলার ডিসপারশনের মাধ্যমে কেমিক্যাল এনার্জিতে পরিণত করে। আর প্ল্যান্ট সেল হচ্ছে সানলাইট থেকে এনার্জি নেয় যেটা হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে কেমিক্যাল এনার্জি পায়। স্ট্রাকচার অ্যানিমাল সেল হচ্ছে ফ্লেক্সিবল সিলেক্টিভিটি, পানির সেল মেমব্রেন থাকে, সেল ওয়াল থাকে না। আর হচ্ছে প্ল্যান্ট সেলে বোথ সেল মেমব্রেন আর সেল ওয়াল থাকে। সেল অর্গানিক কি অ্যানিমাল সেলে সেন্ট্রিওল থাকবে, প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল থাকবে না। ক্লোরোপ্লাস্ট থাকে। মোবিলিটি হচ্ছে অ্যানিমাল সেল মোবাইল, মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে ফ্ল্যাজেলার সাহায্যে, আর প্ল্যান্ট সেল ফ্ল্যাজেলা আর সিলিয়া। আর প্ল্যান্ট সেল হচ্ছে কিন্তু ইমোবাইল, ল্যাক অফ ফ্ল্যাজেলা। ফাংশন হচ্ছে কি এরা কি করে এনাফ এনার্জি তৈরি করে, আর হচ্ছে প্ল্যান্ট সেল হোমিওস্ট্যাসিস জেনারেট এনাফ এনার্জি টু প্রোভাইড অ্যাকোমোডেশন অফ ফুড ভায়া মুভমেন্ট। ফাংশন টু হোমিওস্ট্যাসিস, প্ল্যান্ট সেল কি করে এরা হোমিওস্ট্যাসিস মেইনটেইন করে প্রোভাইডিং সাপোর্ট আর প্রোটেকশন ভায়া লাইফ ভায়া পজিশন। এই যেটা স্ট্রাকচার, এই যে এইটা আর এটা স্ট্রাকচার। এরপর চলে এসেছি ফ্লুইড মোজাইক মডেল। ডিপলি ডিসক্রাইব, এটা প্রথম দিকেই বলে দিচ্ছি, আমার আই থিঙ্ক আর বলার দরকার নেই, প্রথম দিকে অনেকটা বলে দিয়েছি। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে প্রথম এইটাকে দেখা হয় কেমিক্যাল কম্পোজিশন এভিডেন্স। এই যে ফ্লুইড মোজাইক মডেলটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হয়েছিল কোন সে এভিডেন্স দিতে পেরেছিল ইলেকট্রন মাইক্রোস্কোপি, তারপরে কেমিক্যাল কম্পোজিশনে যেটা পেয়েছিল যে কেমিক্যাল কম্পোজিশন কি দেখেছিল যে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট সবই আছে। তো এই একমাত্র স্ট্রাকচার যেটা এইসব প্রমাণগুলোকে দিতে পেরেছিল, মানে সাপোর্ট করেছিল, যে প্রমাণগুলো পেয়েছিল সেটাকে সাপোর্ট করেছিল এই ফ্লুইড মোজাইক মডেল, সেজন্য এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা কি দা ওরিয়েন্টেশন অফ প্রোটিন বাইলেয়ার ইজ অ্যাসাইমেট্রিক। হ্যাঁ, প্রোটিন ইন দা বাইলেয়ার অ্যাসাইমেট্রিক, মানে যে এই পেরিফেরাল প্রোটিনগুলো
বা লিপিড অ্যাঙ্কার যেগুলো আউটার মেমব্রেনে আছে সেটা দেখো শুধু সব সেম, কিন্তু এই ইনার মেমব্রেনে নেই। এখানে দেখো ইনার মেমব্রেনে এটা আছে, তো এই জন্য অ্যাসাইমেট্রিক তৈরি করে, সাইডনেস তৈরি করে। হ্যাঁ, আমি এখানে অ্যান্সারটা খুব সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এটাই পড়ে এটাকে পরীক্ষায় লিখতে পারো। যে প্রোটিন এমবেডেড ইন দ্য বাইলেয়ার সিল্ক, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এটা কিন্তু এমবেডেড থাকে। তারপরে সাম প্রোটিন প্রোট্রুড ওয়ান সাইড অফ মেমব্রেন, যে একটা সাইডে আছে, এই কিন্তু এই সাইডে নেই। এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোটিন ইউনিটস মেমব্রেন ফর্মেট উইথ মোজাইক উইথ এ প্যাটার্ন। মোজাইকটা একটা মোজাইকের মতন আছে, যে আমাদের তোমরা দেখেছো মেঝেতে যে মোজাইকগুলো বসানো থাকে, ডট 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 থাকে, ওই ডট ডটের মতন জন্য এটা মোজাইক বলা হচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে পেরিফেরাল প্রোটিন আর ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যে ডিফারেন্স। পেরিফেরাল ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যে ডিফারেন্স কি কি? পেরিফেরাল কোথায় আউট অকার ইন দ্য সারফেস অফ প্লাজমা মেমব্রেন, এটা কিন্তু সেল সারফেসে থাকে। হ্যাঁ, আর ইন্টিগ্রাল প্রোটিন কি? ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে এটা কি হচ্ছে, এটা এমবেডেড থাকে প্লাজমা মেমব্রেনের মধ্যে। এরপর হচ্ছে কি লুজলি বাউন্ড টু দ্য লিপিড বাইলার, এটা লিপিড বাইলারের সাথে লুজলি বাউন্ড হয়ে থাকে, এটা কি টাইটলি বাউন্ড হয়ে থাকে। আমি একটু আগে বলেছি পেরিফেরাল প্রোটিন কি মিল ট্রিটমেন্ট দিয়ে আইসোলেট করে, যেটা একটু আগে বললাম রিএজেন্ট ডিটারজেন্ট এসটিএস টাইটোনিক্স। পেরিফেরাল মেমব্রেন প্রোটিন কি করে? এনজাইম হিসেবে কাজ করে, স্ট্রাকচারাল ডোমেন ট্রান্সপোর্ট স্মল হাইড্রোফোবিক মলিকিউল, ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করে, সাইটোক্রোম সি একটা যেমন এক্সাম্পল। তারপর হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন কি? এটা চ্যানেল হিসেবে কাজ করে, রিসিপ্টর হিসেবে কাজ করে, এনজাইম হিসেবেও কাজ করে। এই যে দেখো এক্সাম্পল দিয়েছি আলফা বিটা হাইড্রোলেজ, তারপরে হচ্ছে অ্যানেক্সিন, গ্যাংলিওসাইড, জিএম2, সাইটোক্রোম সি। আর ইন্টিগ্রাল প্রোটিনের এক্সাম্পল কি? ইনসুলিন রিসেপ্টর, গ্লাইকোপ্রোটিন, রোডোপসিন। এবার হচ্ছে হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্ট অফ বায়োমেমব্রেন, বায়োলজিক্যাল মেমব্রেন অ্যাসাইনমেন্টটি জাস্টিফাই। বেসিক কম্পোনেন্ট ব্যাপারটা অনেকবার বলা হয়ে গেছে, তাও আমি আবার একটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কি মেনলি লিপিড প্রোটিন অ্যাসেম্বলি, আমি রেড দিয়ে এই কারণে আমি মার্ক করে রেখেছি। কি নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে এরা অ্যাটাচ থাকে, এটা বায়োমলিকুলার লেয়ার, মানে দুটো লেয়ার থাকে লিপিডের। কার্বোহাইড্রেট কিছু পরিমাণে প্রেজেন্ট থাকে লো কোয়ান্টিটিতে। হ্যাঁ, মাইল অ্যাসিড যেটা নিউরনের মাইল অ্যাসিড কি থাকে? শুধু লিপিড থাকে। এদের প্রোটিন না থাকার কারণ হচ্ছে প্রোটিনগুলো যত হাইড্রোফিলিক আচরণে থাকে, তো সেই কারণে কিন্তু ইনসুলেটর হিসেবে কাজ করতে পারতো না। শুধু ইনসুলেটর কাজ করতে হলে হাইড্রোফোবিকই হতে হবে, এই জন্য শুধুমাত্র লিপিড কন্টেন্ট করে মাইল অ্যাসিড। হ্যাঁ, আর কি কিছু পরিমাণে কোলেস্টেরল থাকে যেটা বাফার হিসেবে কাজ করে। এবার কি বায়োলজিক্যাল মেমব্রেন আর অ্যাসাইমেট্রিক, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে অ্যাসাইমেট্রিকটার প্রমাণ হচ্ছে ডিফারেন্স ইন কম্পোজিশন অফ লিপিড অ্যান্ড প্রোটিন। ও যে দুটো মানে বাইরের দিকে যে লিপিড কম্পোজিশন মানে সেটা থাকবে না, ভেতর দিকে সেরিনের কনসেন্ট্রেশন, ফসফোলিপিড সেরিন যেটা, আর বাইরের দিকে কি ফসফোলিপিড সেরিনের কনসেন্ট্রেশন বাইরের দিকে বেশি, সরি ভেতরের দিকে বেশি, সেই জন্য। তারপরে হচ্ছে দ্য ডিফারেন্স ইন পজিশনিং এন্ড ওরিয়েন্টেশন অফ মেমব্রেন প্রোটিন। এই যে পেরিফেরাল প্রোটিন, সেটা কি পেরিফেরাল প্রোটিন কি দেখেছো তোমরা? পেরিফেরাল প্রোটিন উপরে যেটা আছে সেখানে কিন্তু সেম আউটার লিপলেটেড, মানে আউটার লিপলেটেড যেটা আছে সেটা কিন্তু সেম ইনার লিপলেটেড নেই। তো এটা পেরিফেরাল প্রোটিনের জন্য এটা অ্যাসাইমেটিক হয়। তারপরে কি এনজাইমেটিক অ্যাক্টিভিটি, বাইরের দিকে যে পেরিফেরাল প্রোটিনগুলো আছে সেগুলো যে এনজাইম অ্যাক্টিভিটি দেখাবে, ভেতরের দিকে সেগুলো তো দেখাবে না, সেম প্রোটিন নেই, সেই জন্য এই জন্য এরা অ্যাসাইমেট্রিক। এরপরে বলেছে দেখো নেম এ মেমব্রেন অফ ফসফাটিডাইল ফসফোলিপিড হুইচ ক্যান টেক পার্ট ইন সিগন্যাল ট্রান্সডাকশন প্রসেস। এটা এক নম্বরেরই কোশ্চেন, একটাই অ্যান্সার হবে ফসফাটিডাইল ইনোসিটল 4,5-20%। আমি এটা সম্বন্ধে একটু বলার জন্য তোমাদেরকে এখানে একটু মানে আরেকটু দিয়েছি। হ্যাঁ, এই দেখো এইটা হচ্ছে এই যে PIP2 স্ট্রাকচার হচ্ছে এইটা। হ্যাঁ, ইনোসিটল 4,5-20%, মানে কি দেখো এই যে 5 আর 4 দেখো দুটো ফসফেটের জন্য 4,5-20%। হ্যাঁ, এই ইনোসিটলটা কি হয়? 4,5-20% ইনোসিটল, এটা কি? এটা একটা ফসফোলিপিড, এটা প্রিডমিনেন্টলি ইনার লিপিডে পাওয়া যায় প্লাজমা মেমব্রেনে। 4-5 নম্বরে ইনোসিটল লিঙ্কে 4-5 নম্বরে ফসফেট গ্রুপ যুক্ত আছে। এটা কি করে? এটা হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড সিগন্যালিং এ একটা সাবস্ট্রেট হিসেবে কাজ করে। কোনটা কি? জিপিসিআর রিসেপ্টর। এটা তোমরা পরে পড়বে, খুবই ইম্পর্টেন্ট একটা, মানে সেল সিগন্যালিং এ খুবই ইম্পর্টেন্ট জিপিসিআর। এটা কি হচ্ছে? ফসফোলাইপেজ সি কি করে?
PIP2 কে হাইড্রোলাইজ করে দুটো মেজর সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে IP2 আর DAC। এই IP3 কি করে CA2+ কে রিলিজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আর DAC কি করে প্রোটিন কাইনেজ কে অ্যাক্টিভ করে মেমব্রেনে। তো এইখানে দেখো এটা হচ্ছে ফসফোলাইপেজ সি, যেটাকে তোমরা ইন্টিগ্রাল প্রোটিনও বলতে পারো। দেখছো দুটো মেমব্রেনের মাঝখানে পুরো এমবেডেড আছে। এই যে PIP2 এলো, PIP2 এই PIP2 কি করবে দেখো, IP3 আর DAC তৈরি করবে। IP3 কি করে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে CA2+ কে বাইরে বার করছে, আর DAC কি করছে প্রোটিন কাইনেজ কে অ্যাক্টিভ করছে, দিয়ে ATP প্লাস প্রোটিন থেকে এটিপি তৈরি করছে, প্রোটিনকে ফসফোরাইলেট করে দিচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে PIP2 কাজ। আমি তাহলে তোমাদের একটু মানে আইডিয়া দিয়ে রাখলাম, এটা তোমরা পরে আরো পড়বে। এই যে একটা অ্যান্সার 1 নম্বরে ফসফোরাইলেটেড ইনস্টল 4,5 বিসফসফেট। এখানে যেহেতু বলেছে সিগন্যাল ট্রান্সডাকশনে কে কার হেল্প করছে, তো সেইটা বলার জন্যই আমি এটা একটু লিখেছি, তোমরা বুঝতে পারো কিভাবে কাজ করছে। হ্যাঁ, আর কোনো কারণ নেই। এরপর একটা এক্সাম্পল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সাবসেলুলার অর্গানলি। এই সাবসেলুলার অর্গানলি সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকে, রেসপিরেশনে হেল্প করে। আর অ্যাসিড ফসফেটেজ কোথায় প্রেজেন্ট, লাইসোজোমে প্রেজেন্ট। তোমরা পুরো বুঝতে, একটু বুঝিয়ে দিচ্ছ তোমাদের। এইটা যে জিপিসিআর, হ্যাঁ জিপিসিআর এর তিনটে থাকে, আলফা বিটা গামা। জি প্রোটিন প্রেজেন্ট থাকে জিপিসিআর সিগন্যালিং এ হয়, আলফা বিটা গামা তিনটেই আছে। হ্যাঁ, এবার যখন একটা কোনো লাইগ্যান্ড বা মেসেঞ্জার এলো রিসেপ্টরে বাইন্ড করলো, রিসেপ্টর তখন কি করে, রিসেপ্টর থেকে এই জিটিপি আলফা প্রোটিনটা ফসফোরাইলেটেড হয়ে অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, মানে জিটিপি প্রথমে অ্যাটাচ থাকে, তখন কিন্তু ওরা অ্যাক্টিভ থাকে না। যখন জিটিপি এসে অ্যাটাচ হয় মানে ফসফোরাইলেটেড হয়, তখন তারা অ্যাক্টিভ হয়। এই অ্যাক্টিভ হয়ে কি করে, ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করে দেয়। ফসফোলাইপেজ সি তখনই কিন্তু এই PIP2 কে ভেঙে দেয়। এরপর চলো হচ্ছে আমি তার মানে কত 26 নম্বর কোশ্চেন, আমি তার মানে 33টা কোশ্চেন নিয়েছি তোমাদের জন্য, 32টা না। হোয়াট ইজ অ্যান আদার ফ্যাক্ট অ্যাবাউট সেল অফ প্লান্ট সেল, অ্যান্সার ফ্রম ফ্লোয়িং সেল, মানে ট্রু আর ফলস বলতে হবে। ইট ইজ নন লিভিং অ্যান্ড পারমেবল ইন নেচার, ট্রু তার মানে ফ্যাক্ট। অবশ্যই নন লিভিং, এটা রিজিড নন লিভিং স্ট্রাকচার। আর পারমেবল মানে কি, সেল ওয়াল কিভাবে কাজ করে বলতো, স্কুলের দেওয়াল হিসেবে কাজ করে। স্টুডেন্টরা যেমন ওই দেওয়াল টপকে যাওয়া আসা করতে পারে, সমস্ত স্টুডেন্ট, তো এ সবসময় পারমেবল। আর কোথাও গান বাজছে, সরি। আর হচ্ছে প্লাজমা মেমব্রেন কি হিসেবে কাজ করে, প্লাজমা মেমব্রেন কাজ করে হচ্ছে দারোয়ান হিসেবে, যে লেকচার স্টুডেন্টকে ঢুকতে দেবে না, মানে সবাইকে ঢুকতে দেয় না, সিলেক্টিভলি পারমিয়েবল। এবার সেল ওয়াল ফরমেশন বিগিনস ইন দ্য ইন্টারফেস স্টেজ, না ইন্টারফেস স্টেজ হয় না, সাইটোকাইনেসিসের ফলে সেল ওয়াল ফর্ম হয়। তো এটা ট্রু না, নট ফ্যাক্ট। সেল ওয়াল কনসিস্ট অফ মিডিল ল্যামিলা, প্রাইমারি সেল, অবশ্যই দেখো মিডিল ল্যামিলা, সেকেন্ডারি সেল ওয়াল আর প্রাইমারি সেল ওয়াল দিয়ে তৈরি। তো আমি এখানে এদের সম্বন্ধে আরেকটু এক্সট্রা লিখে রেখেছি, তোমরা চাইলে সেটা পড়ে নিতে পারো। এরপর চলো কোশ্চেন হচ্ছে, আর সেল মেমব্রেন এন্ড সেল ওয়াল সেম অর ডিফারেন্ট, সেল মেমব্রেন আর সেল ওয়াল কখনো সেম হতে পারে, অবশ্যই না। তো এখানে ছবি দেখিয়েছি, দেখো আমি ব্যাকটেরিয়ার গ্রাম নেগেটিভ, এইটা হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে কি সেল মেমব্রেন, এটা সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল কিভাবে তৈরি দেখছো, মেস লাইক স্ট্রাকচার একটা বানিয়েছে, এই যে দেখো মেস লাইক স্ট্রাকচার বানিয়েছে। এই যে এক্স 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 কি বলতো, সে গ্লাইসিন 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 আমি পড়েছিলাম সেইটা। আর এবিসিডিটা কি, তোমাদের যে পেন্টাপেপটাইড থেকে একটা অ্যামিনো অ্যাসিড খুলে গিয়ে টেট্রাপেপটাইড তৈরি হচ্ছে, মানে অ্যালানিন যে খুলে যাচ্ছে দিয়ে টেট্রাপেপটাইড তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে এবিসিডি। ছবিটা একটু বড় করে দেখায় তোমাদের সুবিধা হবে। এই যে দেখো এবিসিডিটা হচ্ছে টেট্রাপেপটাইড পেন্টাপেপটাইড থেকে তৈরি হয়েছে, এটা হচ্ছে এবিসিডি। আর এই যে এইটা এক্স 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 হচ্ছে কি বলতো, সে লিঙ্কারটা, এটা গ্লাইসিন 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 দিয়ে তৈরি সেইটা। এই যে টেট্রাপেপটাইড, দেখো এখানে দেখিয়েছি অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, সরি এই যে গ্লুটামিক অ্যাসিড, ড্যাপ, ডি অ্যালানিন, এর নিচে আরেকটা অ্যালানিন ছিল, সেটা খুলে গিয়ে টেট্রাপেপটাইড তৈরি হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট, হোয়াট ইজ প্রোটোপ্লাস্ট অ্যান্ড স্ফেরোপ্লাস্ট।
এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি বলতো, প্রোটোপ্লাস্ট আর স্ফেরোপ্লাস্টটা কি? প্রোটোপ্লাস্টটা তৈরি হয় হচ্ছে গ্রাম পজিটিভ থেকে, যাদের কি আউটার মেমব্রেন থাকে না। হ্যাঁ, আউটার মেমব্রেন নেই, সেলওয়ালা সেল মেমব্রেন আছে। এবার এটাকে আমরা কি করছি, লাইসোজোম দিয়ে হাইপারটনিক সলিউশনে আমরা ট্রিট করছি। এর ফলে কি হচ্ছে, সেল লাইসোম দেওয়ার জন্য কি হচ্ছে, যে সেল মেমব্রেন মানে সেল ওয়ালটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, শুধু কি পড়ে থাকছে, ওদের সেল মেমব্রেন পড়ে থাকছে। হ্যাঁ, আর ওটা কি একটু সংকুচিত হয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি, প্রোটোপ্লাস্ট। আর যখন আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কি করছি, ওদের আউটার মেমব্রেনও আছে, তখন কি হচ্ছে, তাদের তখন সেল ওয়ালটা ডিস্ট্রয় হয়ে গেলেও কি হচ্ছে, ওদের আউটার মেমব্রেন আর সেল মেমব্রেন থেকে যাচ্ছে। এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে স্ফেরোপ্লাস্ট। দুটোরই পেপটোগ্লাইকান লস্ট হচ্ছে, কিন্তু সেল ওয়াল নষ্ট হচ্ছে, কিন্তু এটা কি, স্ফেরোপ্লাস্টটা আউটার মেমব্রেনটাও থেকে যাচ্ছে। দেখো লিখে দিচ্ছি, ইট ইজ এ প্ল্যান্ট সেল। একটা ব্যাকটেরিয়া দিয়ে বোঝানো যেতে পারে, প্ল্যান্ট সেল দিয়ে বোঝানো যেতে পারে। কি হচ্ছে, রিমুভ দ্য সেল ওয়াল কমপ্লিটলি, রিমুভ আইদার মেকানিক্যাল অর এনজাইমেটিক মিনস। কি হচ্ছে, কিন্তু কন্টেন্ট থেকে যাচ্ছে, মানে অর্গানলি নিউক্লিয়াস থেকে যাচ্ছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ট্রিট করা হয় লাইসোজোম পেনিসিলিন দিয়ে, সেল ওয়াল নষ্ট হয়ে যায়, এটা প্রোটোপ্লাস্ট তৈরি হচ্ছে। স্ফেরোপ্লাস্ট কি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে লাইসোজোম পেনিসিলিন দিলে পেপটিডোগ্লাইকান লস্ট হয়, কিন্তু আউটার মেমব্রেন থেকে যায়, সেটা হচ্ছে স্ফেরোপ্লাস্ট। এরপরে কোশ্চেনটা কি, এরপরে কোশ্চেন হচ্ছে পিপল আউটলাইন হাউ ক্যান ইউ ডেমনস্ট্রেট দ্য ফ্লুইড মোজাইক মডেল অফ ইউক্যারিওটিক সেল মেমব্রেন। এটা ফ্র্যাক দিয়ে তোমরা বোঝাতে পারবে, আমি সেটা লিখিয়ে দিচ্ছি, খালি ফ্র্যাক এক্সপেরিমেন্ট দিয়ে বোঝানো যেতে পারে, যেটা স্লাইড 11 অলরেডি আছে। হ্যাঁ, এরপর চলে সেল ঘোস্ট। কি সেল ঘোস্ট হচ্ছে ভূত সেল না, সেল ঘোস্টটা হচ্ছে কি ভূতের মতনই, মানে আইনটা। সেল ঘোস্ট হচ্ছে যখন সেল থেকে সমস্ত কন্টেন্ট বেরিয়ে গেছে, শুধু সেল ওয়াল থেকে গেছে, মানে সরি, শুধু সেল মেমব্রেনটা থেকে গেছে আর হচ্ছে সেল ওয়ালটা থেকে গেছে, সেইটা হচ্ছে সেল ঘোষ, মানে কোনো ভেতরে কন্টেন্ট নেই, নিউক্লিয়াস টিউক্লিয়াস কিচ্ছু নেই। এই যে দেখো, আর এটা রেড দিয়ে বোঝায়, তোমার সবুজ ছবি, এই যে দেখো সমস্ত কন্টেন্ট কি হয়েছে, বেরিয়ে গেছে, এই যে সমস্ত কন্টেন্ট বেরিয়ে গেছে, শুধু এটা আছে। এবার সেল ঘোস্ট অনেক রকমের হয়, এখানে দেখো দেখিয়েছে লিকি ঘোস্ট, মানে হচ্ছে লিকি থাকে সেল মেমব্রেন, সেল ওয়ালটা সিল্ড, মানে সিল্ড হয়ে গেছে অটোমেটিক, এইটা রাইট আউট ভেসিকেল। আর একটা হচ্ছে ইনসাইড আউট ভেসিকেল, মানে কি, এটা দেখো সেল যেটা, হ্যাঁ কিভাবে বলি এটা, এখানে দেখো দুটো দেখো, একটাতে সেল ওয়াল বাইরের দিকে আছে, একটা সেল মেমব্রেন বাইরের দিকে আছে। রাইট আউটটা মানেটা কি, এখানে দেখো যেটা হচ্ছে, এখানে কি বলা আছে, বলা তো নেই। এই যে দেখো, এই যে কি বলি এটাকে, হ্যাঁ সেল ওয়ালটা যেটা আছে, সেল ওয়ালটা দেখো বাইরের দিকে আছে, হ্যাঁ সেল ওয়ালটা বাইরের দিকে আছে, এখানে দেখো সেল ওয়ালটা বাইরের দিকে আছে, ঠিক কি বলেছে, রাইট সাইড আউট ভেসিকেল। এবার এইখানে কিন্তু দেখো উল্টে যাচ্ছে, সেল ওয়ালটা ভেতরের দিকে চলে গেছে, সেল মেমব্রেনটা বাইরের দিকে আছে, তো এইটাকে বলা হচ্ছে ইনসাইড আউট ভেসিকেল। দেখো কিভাবে তৈরি হচ্ছে, সেল ঘোষটা সেল এমটি সেল এনভেলপ বাই ব্যাকটেরিয়া হয়, সাইটোপ্লাজমিক কন্টেন্ট হ্যাজ বিন ডিলিজড, লিভিং বিহাইন্ড অনলি সেল মেমব্রেন স্ট্রাকচার। আর সেল মেমব্রেন আর সেল ওয়াল স্ট্রাকচার সব কিছু বেরিয়ে গেছে, শুধুমাত্র সেল মেমব্রেন আর সেল ওয়ালটাকে আছে। এটা কি কাজে লাগে, ভ্যাকসিন ইমিউনো ডেলিভারি সিস্টেম। এখানে কি করা হয়, এই যে এইটা আছে না, এর মধ্যে কি করে দেওয়া হয়, ড্রাগকে ভরে দিয়ে সেটাকে আমাদের শরীরে দেওয়া হয় ডেলিভারি সিস্টেমে। এবার হচ্ছে ভ্যাকসিন হিসেবে কাজ করে, কেন কি, যেহেতু ওদের সেল মেমব্রেন আর সেল ওয়ালটা একই আছে, তার মানে কি ওদের আউটার এনভায়রনমেন্টটা সেম আছে। হ্যাঁ, এটা আমাদের শরীরে দেওয়া হলে কি করতে পারে, এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, মানে আমাদের ভেতরে গেল আমাদের ইমিউনিটিকে ইমপ্রুভ করতে পারে। যেহেতু ওদের ডিএনএ আর এনএ নেই, তো ভেতরে ওদের কোনো, মানে কি বলবো, ভেতরে ওদের সংখ্যা বাড়ানোর কোনো কন্ডিশন থাকে না, পপুলেশন বাড়াতে পারবে না, যেহেতু ওদের ডিএনএ আরএনএ কিছুই নেই, মানে ওদের জেনেটিক ম্যাটেরিয়ালসটা নেই। কেন দেওয়া হচ্ছে, কারণ ওদের বাইরে যেতে, বাইরে যে সেল মেমব্রেনে যে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এগুলো আছে, ওদেরকে দেখে যাতে আইডেন্টিফাই করতে পারে, মানে এরকম প্যাথোজেন হয়, তো সেই হিসেবে ওরা অ্যান্টিবডি আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করে রেখে দিতে পারে, সেই জন্য। আর ড্রাগ হিসেবে কেন কাজ করে, এই সেলগুলো যেহেতু
সেল মেমব্রেন আর সেল ওয়াল সেম আছে সেল মেমব্রেন এগুলো। এবার ওই নিচে কন্টেন্ট বেরিয়ে গেছে, ওই কন্টেন্টের জায়গায় আমরা ড্রাগ লোড করে আমাদের শরীরে দিতে পারে, সেই হিসেবে কাজ করতে পারে এটা। এরপর কি হচ্ছে, দেয়ার আর ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এ সেল মেমব্রেন, দ্য ফলোইং আর দ্য এজেন্ট অর দ্য টেকনিক হুইচ আর রিকোয়ার্ড ফর আইসোলেশন অফ দিস কম্পোনেন্ট ফর অ্যানালাইসিস। তোমাদের আগে অনেকবারই বলে দিয়েছি ডিটারজেন্ট দিয়ে কি করা হয়। সেল ডিটারজেন্ট দিয়ে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, অর্গানিক সলভেন্ট দিয়ে হচ্ছে লিপিড অ্যাঙ্কার, ইউরিয়া দিয়ে হচ্ছে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, বলিনি হচ্ছে এসডিএস জেল ফেসটা, এটা রেড ব্লাড সেল মেমব্রেন প্রোটিন, আরো অনেক কিছু করতে পারে। এসডিএস জেল দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয় বলতো, ইলেকট্রোফোরেসিস এখানে কিন্তু সেলের কথা বলেছে তাই একটু রেড ব্লাড সেল বলেছে। এসডিএস দিয়ে তোমরা প্রোটিন ডিএনএ কেও আলাদা আলাদা করতে পারো মলিকুলার ওয়েটের ভিত্তিতে। তারপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল। এইটা হচ্ছে মানে দেখো তোমরা জন্ম থেকে না সরি, যখন থেকে বায়োলজি পড়ছো তখন থেকে পড়ে আসতে শুরু করেছো, তোমরা জানো সাইজ অফ সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল সাইজে ছোট হয় আর ইউক্যারিওটিক সেল একটু সাইজে বড় হয়। নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াস ট্রু নিউক্লিয়াস অ্যাবসেন্ট, জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে নিউক্লিয়ার হিসেবে থাকে। ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট, মেমব্রেন হচ্ছে মেমব্রেন এনক্লোজড অর্গানলি, এদের হচ্ছে কম্পার্টমেন্টালাইজেশন থাকে না, মানে আলাদা আলাদা কম্পার্টমেন্টে থাকে না, সব জায়গারই পিএইচ সেম পুরো সাইটোসলের, আর হচ্ছে কম্পার্টমেন্টালাইজেশন থাকে, এই জন্য সব জায়গায় পিএইচ লাস্ট অনেক কম পিএইচ হয় ইন্টারন্যাশনাল ডিকোলোমের তুলনায়, সেই হিসেবে তো ইউক্যারিওটিক সেল এরকম কম্পার্টমেন্ট থাকে। ফ্লাজেলা হচ্ছে কনসিস্ট অফ টু বিল্ডিং ব্লক, এটা হচ্ছে এদের ফ্লাজেলা একটু মানে কমপ্লেক্স হয়, মাইক্রোটিউবিউলস দিয়ে তৈরি, এদের কোনো সাইটোস্কেলিটন থাকে না, যেটা আমি একটু দেখিয়েছিলাম যখন ফিল্মোজার মডেলটা দেখাচ্ছিলাম তখন 3D ছবিটা, এই সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকে। রাইবোসোম হচ্ছে 70S টাইপ, এদের রাইবোসোম হচ্ছে 80S টাইপ। এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, আর্কিয়া, এদের এক্সাম্পল হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড প্লান্টস। এই যে ছবি, তোমরা ছবিটা একটু দেখে পড়ে নিতে পারো। তো আমি এখানে হচ্ছে তোমাদের 33টা কোশ্চেন আমি দেখিয়েছি, আজকে আমি ডিসকাস করেছি। কখনোই বলবো না যে এখান থেকে আসবে, এর বাইরে আসবে না, তোমাদের আমি এটা আইডিয়া দেওয়ার জন্য করেছি কিরকম কোশ্চেন হয় সিইউতে, কিরকম ভাবে অ্যান্সার লিখতে হয় সেটা আইডিয়া দেওয়ার জন্য এগুলো ডিসকাস করেছি। তোমরা এটা দেখে তোমরা সেই হিসেবে নিজেরাও কোশ্চেন অ্যান্সার করে পড়তে পারো, একটা কোনো টপিক পড়ছে, টপিকটা চাইতে এখান থেকে এরকম কোশ্চেন তার মানে আসতে পারে, তোমরা এইভাবে পড়ে প্রিপারেশনটা নিতে পারো। আমি কিভাবে অ্যান্সার লিখতে হয় আমি অ্যান্সারগুলো লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর কালারফুলটা করেছে যাতে বোর না হও পড়তে গিয়ে, মানে আমার সঙ্গে যে ক্লাসটা করতে গিয়ে তো বোর না হয় সেই জন্য আমি কালারফুল করার চেষ্টা করেছিলাম স্লাইডটাকে। তো আজকে এতটাই। এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে যে এই কোশ্চেনটা যদি বুঝতে পারি না আরেকবার বলো, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আর এমনি সিলেবাস নিয়ে মানে কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে তোমরা স্যারকে বা আমাকেও জিজ্ঞেস করে নিতে পারো। তো আজকে এতটাই, টাটা।